আমার খুব ব্যথা লাগছে, প্লিজ আস্তে করো। এইভাবে কেন করছো? আমি তো তোমার স্ত্রী, আমি তো পালিয়ে যাচ্ছি না। চুপ করেন তো। আর ওয়েট, আপনার না বেবি আছে, তাহলে ভার্জিন হলেন কিভাবে? তোমার কাজ করো, তোমার জানতে হবে না, শুধু আস্তে করো। প্রথম প্রথম বুঝতেই তো পারছেন অনেক ব্যথা করছে, দয়া করে আস্তে করেন। আমার সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। একটা বাচ্চা মেয়ে আছে, আর সেই মেয়ে কিভাবে ভার্জিন হতে পারে? আবার বলে এইবার নাকি তার প্রথম। তোমাকে এত কিছু ভাবতে বলছি, তোমার চাহিদা তুমি মিটিয়ে নাও। হ্যাঁ তাই তো, আমারও তো ভেবে লাভ আছে নাকি? মাহিন কথাটা বলে মায়ের গলায় কিস করতে লাগলো। ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিজের মতো করে আদর করতে লাগলো। মায়া সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল। মাহিন নিজের চাহিদা মিটিয়ে মায়ের উপর থেকে উঠে পড়ল। ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখে মায়া অজ্ঞান হয়ে পড়ে আছে। মাহিন কাছে গিয়ে মুখে পানি চিটা দিতে লাগলো। মায়া জ্ঞান ফেলে মাহিন বলল, এত দুর্বল কেন আপনি? সমস্যা? ব্যথায় সহ্য করতে পারেন না? যান গোসল করে আসেন। মায়া কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। মাহিন ঘুমিয়ে পড়ল। মায়ের ওয়াশরুম থেকে বের হয়ে দেখে মাহিন ঘুমিয়ে গেছে। মায়ের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল হেয়ার ড্রাই করতে লাগলো। আয়নায় মাহিনের মুখটা দেখতে লাগলো। মুগ্ধ নয়নে তাকিয়ে দেখতে লাগলো। মুখের কোণে হাসির রেখা ফুটে উঠল। চুল আশ্রিয়ে মাহিনের পাশে গিয়ে শুয়ে পড়ল। মাহিনের দিকে এক নজর তাকিয়ে দেখতে লাগলো। মাহিনকে জড়িয়ে ধরে বুকে মাথা দিয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখে মায়া বুকের উপর শুয়ে আছে। মাহিন আস্তে আস্তে মায়াকে ডাক দিতে লাগলো। মায়া, ওঠেন, সকাল হয়ে গেছে। আর একটু ঘুমাই না। আরে আম্মু রেগে যাবে কিন্তু, ওঠেন। মায়া চোখ খুলে মাহিনের বুকে দেখে লজ্জা পেয়ে গেল। মাহিন ভুরু কুচকে তাকালে মায়া বলল, তুমি কখন ঘুম থেকে উঠলে? এই তো কিছুক্ষণ হয়েছে। আচ্ছা থাকো, আমি ফ্রেশ হয়ে নেই। আচ্ছা যান। মায়া খাট থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। মাহিন উঠে বাথরুমে চলে গেল। বাথরুম থেকে বের হয়ে শার্ট প্যান্ট বের করে খাটে বসে মায়ের বের হওয়ার অপেক্ষা করতে লাগলো। মায়া বের হলে মাহিনকে বসে থাকতে দেখে মুচকি হাসতেই পড়ল। যাও তুমি। মাহিন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে বের হয়ে দেখে মায়ের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে। মায়ের কোমরের দিকে চোখ গেল। মাহিন হা হয়ে গেল। মাহিন তাড়াতাড়ি করে গিয়ে মায়ের কোমরে কাপড় ঠিক করে দিল। মায়া অবাক হয়ে বলল, কি হয়েছে? একটু ঢেকে চলেন। কোমর বের করে রাখেন কেন? আরে রুমের ভেতরে তো তুমি ছাড়া কেউ নেই। বাহিরে তো যাবে। মায়া কাপড় ঠিক করে মাহিনের দিকে বলল। ঠিক আছে। হ্যাঁ যান। মায়া মিষ্টি হেসে চলে গেল। মাহিন মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, মাশাল্লাহ, বউটার দিকে যেন কেউ নজর না দেয়। মাহিন কথাগুলো বলে হাতে ঘড়ি দেখে চশমা পরে নিল। তারপর ওয়ালেট পকেটে রেখে দিয়ে ফোন হাতে নিয়ে বের হলো। নিচে গিয়ে দেখে আনিশা আর আতিয়া বসে আছে। মায়া রান্নাঘরে মাহিনের আম্মুর সাথে কাজ করছে। আনিশা মাহিনকে দেখে দৌড়ে এসে বলল, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। আম্মু কি করছো ফুপির সাথে? গল্প করছি আব্বু, আপনিও আসেন। না আম্মু, আমি একটু বাহিরে যাব, তুমি ফুপির সাথে খেলা করো। আচ্ছা। মাহিন মায়ের দিকে একবার তাকালো, এবার আনিশার দিকে তাকিয়ে ভাবতে লাগলো। ইস, কিছু বুঝতে পারছি না। আনিশা বয়স সাথে মায়া বয়স কেন জানি মানাচ্ছে না। মায়ের বয়স তো 24 আর আনিশার বয়স 10। ধ্যাত, কি হচ্ছে? মাথায় কিছু ঢুকছে না। মাহিন কথাগুলো ভাবতে ভাবতে বের হয়ে গেল। আতিয়া মায়েকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, কি রে, আমার ভাই কেমন? ভালোই। ঠিকই বলেছিলাম, আমার ভাইয়ের উপর গম্ভীর রাগী টাইপ মনে হয়, বাট ভিতরটা নরম। এখন ছাড়ো, আমাকে কাজ করতে দে। বাহ বাহ, আমার ভাইকে পেয়ে এখন আমার স্পর্শ মনে হয় আপনার সহ্য হচ্ছে না। একটা লাথি দিব, ফালতু কথা বলিস না। তোর ভাইয়ের আগে তুই আমার বেস্টু কলিজা, তারপর তোর ভাই। তাই নাকি? ঢং বাদ দে, আমি জানি এখন আমার ভাই এইসব। আচ্ছা কাজ কর, আমার জামাইটার সাথে কথা বলি গা। যা যা। আতিয়া চলে গেল। মায়ের রান্না করতে লাগলো। মাহিনের আম্মু এসে মায়াকে বলল, মায়া, আন্টি বলেন। আচ্ছা তুমি বারবার আমাকে আন্টি কেন বলছো? মাহিন আমাকে কি বলে সেটা বলে ডাকতে পারো না? মাহিনের আম্মুর কথা শুনে মায়া অবাক হয়ে গেল। পিছনে ঘুরে তাকিয়ে বলল, আন্টি আপনি আমার উপরে রেগে নাই? রাগ কেন করব? বিয়ে যখন হয়ে গেছে সেখানে তোমার উপর রাগ করে কি করব? আর আমার তোমাকে এমনিতেই অনেক পছন্দ ছিল,
সত্যি? উফ, আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম। মায়ের কথাটা বলে মাহিনের আম্মুর গলা জড়িয়ে ধরে খুশিতে মাহিনের আম্মু হেসে দিয়ে বলল, আবার পাগলামি শুরু হয়ে গেছে? পাগলি মেয়ে একটা। আমি আমার আগের আন্টিকেই ফিরে পেয়েছি। আবার আন্টি? সরি আম্মু। দুজন গল্প করতে করতে রান্না করতে লাগলো। আর এইদিকে মাইন ওর ভাইয়ের কাছে গিয়ে বলল, ভাইয়া বাসায় যাবে কবে? যেতে চাই না। তুই এখানে কি করিস? ভাইয়া আমি বিয়ে করেছি। কি? কখন আর কাকে বিয়ে করলি? আতিয়ার বান্ধবী মায়া মেয়েটা আছে না, আগে আমাদের বাসায় আসতো, ওকে বিয়ে করেছি। কথাটা শুনে রাফি চমকে গেল। মাহিনের দিকে অবাক চোখে তাকিয়ে বলল, কিভাবে তোদের বিয়ে হলো? মায়া তো তোর বড়, আর বিয়ে করলি আমাকে কি কিছু একবারও জানালো না? আসলে ভাইয়া বিয়েটা আমাদের জোর করে দিয়েছে। কলেজ থেকে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছিলাম, অজ্ঞান হয়ে গিয়েছিলাম, আর ওইখানে মায়া থাকতো, আমি জানতাম না। জ্ঞান ফিরে দেখি আমি মায়ার খাটে শুয়ে আছি, দরজা জ্বালানা সবাই ধাক্কাচ্ছে। দরজা খুলে দিলে সবাই মায়াকে অনেক ধরনের কথা বলছিল। সবার ধারণা আমি মায়ের সাথে রাত কাটিয়েছি, যার কারণে ওইখানকার চেয়ারম্যান আমাদের বিয়ে দিয়ে দেয়। কি তুই ঠিক আছিস? কোথায় লেগেছে দেখি? মায়াকে বাড়িতে নিয়ে এসেছিস না কি? আরে ভাইয়া শান্ত হও, মাথায় লেগেছিল আর হাতে পায়ে একটু ছড়ে গেছিল, তাছাড়া আমি ঠিক আছি। আর হ্যাঁ, ওনাকে নিয়ে বাসায় এসেছি। 8 দিন আমি ওইখানে ছিলাম, কি করব বুঝতে পারছিলাম না, পরে সাহস করে বাসায় নিয়ে এসেছি। খুব ভালো করছিস। মেয়েটাকে কখনই কষ্ট দিস না। আর বিয়ে যখন হয়ে যায় তখন ওর পাশে সারা জীবন থাকিস। মেয়েটা অনেক ভালো, ওর মতো মেয়ে আমি এই দুনিয়াতে একটাও দেখি নাই। রাফির কথা শুনে মাহিন পুরো কুচকে তাকালে। রাফি মাহিনের দিকে তাকিয়ে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? তুমি ওর ব্যাপারে এত প্রশংসা করছো তাই অবাক হয়ে গেলাম। ওই মেয়েটা তো একটা মেয়েও আছে, ওই মেয়ের বাবাকে, সেইটাই তো কেউ জানে না। সেই মেয়েকে আবার ভালো বলছো, তাই অবাক হয়ে গেলাম। চুপ কর। আমি বলছি যখন ওই ভালো একটা মেয়ে তখন ওই ভালো মেয়ে। আরে এত রেগে যাচ্ছ কেন? ওকে ধরে নিলাম, ওই ভালো একটা মেয়ে, বাট কাহিনী কি? তুমি ওর ব্যাপারে এত সিরিয়াস কেন? আর এত গ্যারান্টি দিয়ে কথা বলছো যে ওই ভালো মেয়ে, ব্যাপার কি? রাফি মাহিনের কথা শুনে কিছুটা স্বাভাবিক হয়ে বলে, মায়া তো আমাদের বাসায় আসতো, তাই আমি জানি। আচ্ছা বস, সকালে তো কিছু খাস নাই মনে হয়। ক্ষুধা লাগছে। মাহিন সোফায় বসলে রাফি কাজের ছেলে বলে মাহিনকে খাবার দিয়ে যেতে বলল। মাহিন খাবার সামনে নিয়ে বসে আছে। রাফি ফ্রেশ হয়ে এসে মাহিনকে খাওয়াই দিতে লাগলো। মাহিন টিভি দেখতে লাগলো। আর রাফি বলল, মাহিন তুই প্লিজ মায়াকে অসম্মান করিস না, মেয়েটা অনেক ভালো। মেয়েটাকে দয়া করে কষ্ট দিস না, এমনিতে অনেক কষ্ট পেয়েছে, তুমি অন্তত ওকে কষ্ট দিস না। ব্যাপার কি ভাইয়া, তুমি এত ওকে নিয়ে ভাবছো কেন? কই, আমি শুধু বলছি ওকে অনেক ভালো মেয়ে। শুনছি তো, আর এক কথা বারবার বলো না। আর ভাইয়া তুমি চলো না বাসায়, এখানে একা থাকতে কেমন লাগে তোমার? একটা কাজ করলে পারো, বিয়ে করে ভাবিকে নিয়ে এসে থেকো, তাও অফিস থেকে ফিরে বউয়ের সাথে গল্প করতে পারবে, ভালো সময় কাটাতে পারবে। আমি কোনোদিন বিয়ে করব না। কেন করবে না আমি ঠিক বুঝতে পারি না। তুমি হঠাৎ করে কেন এখানে চলে আসলে? আবার বিয়ের কথা শুনতে পারো না? আব্বু আম্মুর সাথে কি হয়েছিল তোমার? কিছু না। বলো না, তুমি এমন কেন করো? আজকে আমাকে বলতে হবে। রাফি কিছু বলতে যাবে তখনই মাহিনের ফোনে কল আসে। মাহিন পকেট থেকে ফোন বের করে কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া তুমি বাসায় আসো, মায়া বাড়ি থেকে মানুষ এসেছে। ওনারা তো মায়াকে পছন্দ করে না, তাহলে আবার আমাদের বাসায় এসেছে কেন? তোমাকে আসতে বলছি, আসো। আচ্ছা মাহিন কল কেটে দিল। পানি খেয়ে বলল, ভাইয়া, আমাকে বাসায় যেতে হবে, মায়ার ফ্যামিলি থেকে মানুষ এসেছে। আজব তো, মেয়ে কোথায় থাকে তার কোনো খোঁজ আগে রাখে নাই, আর এখন আবার এসেছে, যে কি করবে কে জানে। মাহিন বেয়াদবের মতো কথা বলবি না, দেখ গিয়ে কি বলে ওনারা। সরি। আচ্ছা ভাইয়া থাকো, আমি তাহলে গেলাম। মাহিন বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে সোজা বাসে চলে গেল। বাসের সদর দরজার কলিং বেল বাজালে আতিয়া দরজা খুলে দেয়। ভিতরে ঢুকে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? জি আন্টি। তুমি বসো, তোমার সাথে কথা বলার ছিল।
মাহিন মায়ের পাশে বসলো। মায়ের দিকে তাকিয়ে আবার মায়ের আম্মুর দিকে তাকিয়ে বলল, মাহিন, তুমি তো মায়ার ব্যাপারে সব জানো, তাই না? জি, আপুর থেকে শুনেছিলাম। আচ্ছা, তা তুমি কি ওর সাথে সম্পর্ক রাখতে চাও নাকি ওকে ডিভোর্স দিতে চাও? দেখো, ওই আমার মেয়ের জন্য যে আমি তোমার ঘাড়ে চাপিয়ে দিব, এই ধরনের মা আমি না। তুমি মায়ার ছোট, তোমার সাথে ওর নাও পড়তে পারে। আনিশা, আম্মু, তুমি রুমে যাও। এখানে কি করো? আচ্ছা আব্বু। মায়ের আম্মু মাহিনকে বলল। আনিশা চলে গেল। মাহিন মায়ের দিকে তাকালো। মায়ের নিচের দিকে তাকিয়ে আছে। মাহিন ওর আম্মুর দিকে আর একবার আতিয়ার দিকে তাকালো, তারপর বলল, আন্টি, ওনার সাথে আমার বিয়ে যেভাবে হোক, বিয়েটা তো হয়ে গেছে। আমি ওনার সাথে থেকেছি, সেখানে আমি ওনাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। আর আনিশা মামুনি আমাকে নিজের আব্বু ভাবে। 8 দিনের ভিতরে সেই আমাকে নিজের আব্বুর জায়গায় বসিয়ে দিয়েছে। তাই আনিশাকে আমার মেয়ে হিসেবে মেনে নিতে কোনো সমস্যা নাই। আর উনি আগে কি করছে না করছে ওইটা তুলে ওনাকে ছোট করতে চাই না। উনি যদি আমার সাথে থাকতে কোনো সমস্যা না হয়, তাহলে আমারও কোনো সমস্যা হবে না আশা করি। বিয়ে করে আবার ওনাকে ডিভোর্স দিব, এই শিক্ষা আমার আব্বু আম্মু দেয় নাই। তাহলে তুমি ওর সাথে থাকতে চাও? তোমার কোনো সমস্যা নাই? না, সমস্যা নাই। মাহিনের কথা শুনে মায়ের চোখগুলো পানিতে ভরে গেল। আতিয়া অনেক খুশি হয়ে গেল। মায়ের আম্মু মায়ের দিকে তাকিয়ে বলল, অতীতে যা করার করছোস, আর যেন কখনোই শুনি না মাহিনের সাথে কোনো ঝামেলা করছো। ওর সাথে ভালোভাবে থাকিস, মান সম্মান তো ডুবিয়ে দিছোস। আর আমাদের সম্মান নষ্ট করিস না, অন্তত এই ছেলেটার কথা ভেবে ভালোভাবে থাকিস। মায়া ওর আম্মুর কথা শুনে মাথা নিচের দিকে করে রাখলো। মায়ের আম্মু মাহিনের দিকে তাকিয়ে বলল, মাহিন, তুমি তো তাহলে আমার মেয়ের জামাই হয়ে গেছো। তোমাদের ডিমান্ড কি বলে দিও, আমরা দিয়ে দিব। আপা, আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আমার যা আছে এতেই আলহামদুলিল্লাহ। আমার স্বামী যৌতুক নিয়ে বিয়ে করে নাই, আর আমার ছেলেও যৌতুক নিয়ে বিয়ে করবে না। যৌতুক হিসাবে কেন বলছেন? আমাদের মেয়ের জামাই আমরা খুশি মনে দিতে চাই। আন্টি, আমাকে কিছু দিতে হবে না। আমার জন্য খুশি মনে দোয়া করেন, এতেই হবে। বাট যদি আমাকে কোনো গিফট দিতে চান, তাহলে একটা কাজ করতে পারেন। আপনার মেয়েকে আর আনিশাকে মেনে নেন। কারণ নিজের ফ্যামিলি ছাড়া থাকতে যে কতটা কষ্ট হয় সেইটা আমি জানি। ছোটবেলা থেকে তো নানু বাড়ি থাকছি, তাই জানি কতটা কষ্ট হয়। আপনারা ওনার উপরে আর রেগে না থেকে মেনে নেন। মাইনের কথা মায়া যত শুনছে যেন ততই মুগ্ধ হয়ে যাচ্ছে। আতের দিকে তাকালে আতেয়া মুচকি হাসি দিল। মায়া খুশিতে চোখের পানি চলে আসে। মায়া চোখের পানি মুছে মায়ের আম্মুর মায়াকে কাছে ডাকলে মায়া মাহিনের কাছ থেকে উঠে দৌড়ে ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মায়ের আম্মু চোখের পানি পড়তে লাগলো। যত রাগ করে থাক, নিজের সন্তানকে দূরে কখনো মায়ে রাখতে চায় না। মায়ের আম্মু বলল, ভাগ্য করে স্বামী পেয়েছিস, কখনোই ওকে কষ্ট দিস না। আর আপা, আপনি সত্যি অনেক ভাগ্যবতী। আপনার 3টা সন্তান ভাগ্য করে পেয়েছিলেন। মাইনের আম্মু হেসে বলল, সবই আল্লাহর দয়া। উনি আমাকে আমার মনের মতো সন্তান দিয়েছে। আচ্ছা আম্মু, ওনাদের খেতে দাও, আমি একটু আসছি। মাহিন কথাটা বলে সিঁড়ি বেয়ে রুমে চলে গেল। আনিশা মাহিনের রুমে শুয়ে আছে। মাহিন আনিশার পাশে বসে বলল, কি, আমার আম্মুটা কি ভাবছে এত? আব্বু, আপনি কি আমাকে সত্যি ভালোবাসেন? আব্বু, আপনি আমাকে আম্মুর থেকে দূরে সরিয়ে দিবেন না তো? আব্বু, আমি আম্মুকে ছাড়া থাকতে পারবো না। আমার এই দুনিয়াতে আম্মু ছাড়া কেউ নেই। আনিশা কথাগুলো বলে কান্না করতে লাগলো। মাহিন আনিশাকে নিজের কাছে টেনে নিয়ে এসেছে, কোলে বসিয়ে দিয়ে গালে চুমু দিয়ে বলল, আরে আম্মুটা কান্না করছো কেন? তুমি তোমার আম্মুর কাছে থাকবে, তোমাকে কোথাও যেতে দিব না। আমরা 3 জন সবসময় একসাথে থাকবো। সত্যি আমাকে কখনোই দূরে সরিয়ে দিবেন না? না, কখনোই দূরে সরিয়ে দিব না। ও তোমার জন্য চকলেট নিয়ে এসেছি। মাহিন আনিশাকে খাটের উপরে বসিয়ে দিয়ে চকলেট পকেট থেকে বের করে আনিশাকে দিল। আনিশা খুশি হয়ে মাহিনকে জড়িয়ে ধরল। মাহিন আনিশার কপালে চুমু দিল। তারপর দুজন বসে চকলেট খেতে লাগলো আর গল্প করতে লাগলো শুয়ে থেকে। মায়ের রুমে এসে দুজনকে গল্প করতে দেখে বলল,
বাবা মেয়ে আমাকে রেখে চকলেট খাচ্ছ? যাও তোমাদের সাথে আরি। আম্মু রাগ করো না, এই নাও আমারটা খাও। তুমি খাও, এই নিন আমারটা খান। আমি কি জানতাম আপনিও চকলেট খান? তাহলে আপনার জন্য নিয়ে আসতাম। ওয়েট, আপুর ঘরে চকলেট থাকতে পারে। আরে যেতে হবে না, আমি মজা করছি। আচ্ছা শোনো, দুজন চলো, খাবার খাবে। আনিশা এখনো খাবার খাই নাই। অল্প নুডলস খাইছে আতিয়ার সাথে। ও আচ্ছা, আনিশা তুমি যাও, খেয়ে আসো। তুমি খাবে না? না, ভাইয়ার বাসায় গেছিলাম, ভাইয়া খাওয়াই দিয়েছে। মাহিনের মুখ থেকে ভাইয়ের ডাক শুনে মায়া কিছুক্ষণ চুপ থেকে আনিশাকে নিয়ে চলে গেল। মাহিন ল্যাপটপ বের করে ইউটিউবে ভিডিও দেখতে লাগলো আর ভাবতে লাগলো। উফ, কেমন একটা রহস্য মনে হচ্ছে। মায়ার সাথে ভাইয়া কোনো সম্পর্ক ছিল নাকি? ধ্যাত, কি ভাবি এসব? ধুর, মাথাটা খারাপ হয়ে যাবে। মাহিন খাট থেকে নেমে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলো। রাকিবের কল আসলে মাহিন রিসিভ করে পড়ল। আসসালামু আলাইকুম। মাহিনের কণ্ঠ পেয়ে রাকিব বলে উঠল, ওয়ালাইকুম আসসালাম। দোস্ত, বউ পেয়ে কি আমাদের ভুলে গেলি নাকি? হোস্টেলে আসবি কবে? গতকাল বাসর রাত করলাম, এখন বউ নিয়ে হানিমুনে যাব, তারপর পড়াশোনা। মাহিনের কথা শুনে রাকিব হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, তাহলে মেনে নিয়েছিস, ভালোই করছিস। তোর যে বউ, ওই রকম বউ পাইলে পড়াশোনা বাদ দিয়ে বউ নিয়ে থাকতাম। তোর কপালটাই ভালো, এত তাড়াতাড়ি বিয়ে করতে পারলি। আর যাই বল, মানুষ তো বিবাহিত মেয়েদের বিয়ে করে, সেখানে তোর বউকে দেখলে বোঝাই যায় না ওনার যে এত বড় একটা মেয়ে আছে। আর কি করার, বিয়ে হয়ে গেছে, এখন অতীত টেনে নিয়ে এসে লাভ আছে? আর আম্মুকে তো একবারও রাগ করতে দেখলাম না। আচ্ছা, একটা কথা বলো তো, কি? বাচ্চা হওয়ার পর কি মেয়েদের ভার্জিন থাকার সম্ভাবনা আছে কি? হঠাৎ এই কথা, কাহিনী কি? খুলে বলতো। আচ্ছা কিছু না, ফোন রাখো, পরে কথা বলবো। মাহিন ফোনটা কেটে দিয়ে মাথায় থাপ্পড় দিয়ে বলল, ধুর মাহিন, পাগল হয়ে যাচ্ছিস নাকি? মাহিন বারান্দা থেকে বের হয়ে খাটে শুয়ে পড়ল। সাথে সাথে মায়া আনিশা এসে বলল, মাহিন, তুমি কোন কোন শার্ট প্যান্ট নিবে আমাকে বলো, আমি গুছিয়ে দেই। আমি আবার কোথায় যাচ্ছি যে আপনি আমার ড্রেস গুছিয়ে দিবেন? আব্বু, নানু আমাদের নিয়ে যাবে, তাই আমাদের রেডি হতে বলছে। ও আচ্ছা, এইটা তো খুব ভালো কথা। মাহিন কথাটা বলে খাট থেকে নেমে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করতে লাগলো। আনিশা ওয়াশরুমে গেল। মায়া মাহিনকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। মাহিন অবাক হয়ে গেল। মাহিন মায়াকে বলল, কি ব্যাপার? ধন্যবাদ তোমাকে স্বামী হিসেবে পেয়ে, নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। তাই? আচ্ছা ছাড়েন, আনিশা এসে যাবে কিন্তু। মায়ের সাথে সাথে ছেড়ে দিল। মাহিন পিছনে ঘুরে মায়াকে নিচের দিকে তাকাতে দেখে সাথে সাথে দুষ্টামি করে গালে কিস করে দিল। মায়া হা হয়ে গেল। মাহিনের দিকে তাকালে মাহিন মুচকি হাসি দিয়ে আলমারির দিকে ঘুরে মিটি মিটি হাসতে লাগলো। মায়া হাসি দিয়ে জড়িয়ে ধরল। মাহিন সামনের দিকে ঘুরে মায়ের কোমর ধরে উপরে তুলে খাটের কাছে নিয়ে বসিয়ে দিয়ে শার্ট প্যান্ট দিয়ে পরল। নিন, ভাঁজ করে দেন। আচ্ছা তুমি রেডি হও। আমি রেডি পরে হব, আপনি আর আনিশা আগে রেডি হয়ে নিন। মেয়েদের রেডি হতে হতে 10 ঘন্টা লেগে যাবে। মোটেও না, 3 ঘন্টায় যথেষ্ট। ও আচ্ছা, কম ঘন্টা, আপনারা রেডি হন, আমি 2 ঘুম দিয়ে উঠি। মাহিন কথাটা বলে মায়ের কোমরে হাত দিয়ে রাগি লুক নিয়ে তাকালো। মাহিন ঠিক করে হেসে দিয়ে বলল, সরি। মায়া কিছু বলতে যাবে, সাথে সাথে আনিশা বের হলো। মায়া আর মাহিন নিজেদের কাজ করতে লাগলো। আনিশা ড্রেসিং টেবিলের সামনে বসে রেডি হতে লাগলো। মাহিন আর মায়া পোশাক লাগেজে গুছিয়ে নিল। মায়া ওয়াশরুমে গিয়ে শাড়ি পরে এসেছে, স্কার্ট পরতে লাগলো। মাহিন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে পাঞ্জাবি পায়জামা পরে বাইরে এসে দেখে মায়া আনিশা রেডি হয়ে গেছে। মাহিন ওদের দিকে তাকিয়ে বলল, মাশাল্লাহ, আপনাদের দুইজনকে স্কার্পে অনেক সুন্দর লাগছে। এত তাড়াতাড়ি রেডি হওয়া শেষ? বাহ। জি, আমাদের দেরি হয় না, বুঝলে এবার? হ্যাঁ বুঝলাম, বেঁচে গেছি আমি। কথাটা বলে তিনজন হেসে ফেল। তারপর তিনজন নিচে নেমে গেল। নিচে গিয়ে দেখে আতিয়াও রেডি হয়ে নিয়েছে। 5 জন মাহিনের আম্মু থেকে বিদায় নিয়ে বের হলো। মাহিন মায়া আতিয়া একসাথে বসে আছে। আনিশা মায়ের আম্মুর সাথে বসে গল্প করছে। মাহিন আতিয়ার দিকে তাকিয়ে বলল, আপু। হ্যাঁ ভাইয়া বলো। আচ্ছা ফুপি, আব্বু তো আপনার ছোট, তাহলে আপনি কেন আব্বুকে ভাইয়া বলে ডাকেন? এইটার একটা মজার কাহিনী আছে, শুনবা? হ্যাঁ। তোমার আব্বু যখন ছোট ছিল, তখন 7 বছর, তখন আমরা 3 জন তো একসাথে থাকতাম। আমার বড় ভাই আছে, তাকে আমি বড় ভাইয়া
বলেই ডাকতাম, আর তোমার আব্বুকে নাম ধরে রাখতাম। জন্য তোমার আব্বু অনেক রাগ করতো আর কান্না করে বলতো আপু আমাকে ভালোবাসে না, বড় ভাইয়াকে ভাইয়া বলে আর আমাকে নাম ধরে ডেকে এইগুলো বলে প্রচুর কান্না করতো। রাগ করে আমাদের সাথে কথাও বলতো না। তারপর আব্বু আম্মু বলে দেয় ওকে ভাইয়া যেন বলি, সেই থেকে তোমার আব্বুকে ভাইয়া বলেই ডাকি। নাম ধরে ডাকলে তোমার আব্বু রেগে বোম হয়ে যেত। আতিয়ার কথা শুনে মাহিন লজ্জা পেয়ে গেল। মাহিন আনিশা মায়ের আম্মু হেসে ফেল। মাহিন বাইরের দিকে তাকিয়ে এমন ভান করতে লাগলো আতিয়ার কথা কিছুই শোনেনি। আনিশা হাসতে হাসতে বলে, আব্বু তো এইটাই বুঝতো না, বড়দের নাম বলে ডাকতে হয় না, ছোটদের ডাকতে হয়। আমার মামুনির মতো বুদ্ধিমান ছিলাম না তো, তাই এমন হয়েছে। আব্বু কত বোকা ছিল। কথাগুলো বলে হাসতে লাগলো। চারজন গল্প করতে করতে মায়েদের বাসায় পৌঁছে যায়। মায়েদের বাসার ভিতরে ঢুকলে মায়াকে দেখে বাসার ঘরের সব মানুষজন মায়ের কাছে এসে জড়িয়ে ধরে। মায়া তাদের জড়িয়ে ধরে ইমোশনাল হয়ে যায়। তাদের সাথে কথা বলা শেষ করে মাহিন আর আনিশার দিকে তাকিয়ে বলল, আনিশা এদিকে আসো, এটা তোমার ছোট নানু ভাই আর নানু, এইটা খালামণি হয়, এটা মামা, আর এই দুইটাও খালামণি হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আনিশার সালাম পেয়ে সবাই হাসি মুখে উত্তর নিয়ে আনিশাকে বুকে টেনে নেয়। হঠাৎ করে মায়ের চাচাতো বোন বলল, এটা কি আমাদের দুলাভাই নাকি? ও মাহিন এদিকে আসো। মাইনের সাথে সবার পরিচয় করিয়ে দিল। মাইন সবাইকে সালাম দিয়ে কুশল বিনিময় করলো। আতিয়াকে দেখে সবাই আতিয়ার সাথে কথা বলতে লাগলো। মায়ের আম্মু মাহিনকে নিয়ে ঘরে যেতে বলল। মাহিন আর আনিশা মায়া সাথে চলে গেল। আতিয়া তুলির সাথে চলে গেল। তুলি রুমে যেতেই তুলি বলল, আতিয়াপু, তোমার ছোট ভাই এত স্মার্ট সুদর্শন একটা ছেলে, আমাদের আগে তো বলো নাই, তাহলে আগেই আমি পটিয়ে বিয়ে করে নিতাম। ইস, আপুর কি ভাগ্য, এমন অকাজ করেও এত সুন্দর একটা বর পেল। আরে কত দুঃখ, আমার ভাইয়ের দিকে নজর দিস না, তোর বোন জানলে তোর অবস্থা খারাপ করে দিবে। একটু তো নজর দিতে হবে, এটা কি মানা যায়? খারাপ মেয়ের বর এত কিউট স্মার্ট সুদর্শন। তুলির কথা শুনে আতিয়া রেগে গেল। সাথে সাথে তুলির রুম থেকে দৌড়ে পালিয়ে গেল। এদিকে মাহিন আর আনিশা মায়া রুমে গিয়ে ঠাস করে খাটে দুজন শুয়ে পড়ে। মায়া ভুরু কুচকে তাকিয়ে বলল, বাপ বেটির এইটুকুতেই এই অবস্থা? কতক্ষণ বসে থাকলাম গাড়িতে, এত বসে থাকতে ভালো লাগে নাকি? শুয়ে থাকেন বাপ বেটি, আমি যাই ফ্রেশ হয়ে নেই। আমিও ফ্রেশ হতে যাব। আমিও যাব। তিনজন ওয়াশরুমে চলে গেল। আনিশাকে হাত মুখ ধুয়ে দিতে লাগলো মাহিন। হঠাৎ করে দুজনের মাথায় দুষ্টু বুদ্ধি আসলো। আনিশা মাহিনের কানে কানে বলল, আব্বু, আম্মুকে ভিজে দিলে কেমন হবে? আমিও তাই ভাবছি। দুজন কানে কানে কথা বলে হাসতে লাগলো। মায়া ভুরকুচকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগে আনিশা পানি দিয়ে দৌড়ে পালিয়ে যায়। মাহিন পানি দিয়ে দৌড়ে পালাতে যাবে, সাথে সাথেই মায়া মাহিনের পাঞ্জাবি ধরে বলল, দুই বদমাইশের মাথায় এই প্ল্যান চলছে, ওয়েট, আমাকে ভিজিয়ে দেওয়া বের করছি। আমি কিছু করি নাই, আনিশা বেশি পানি দিয়েছে। মায়া জোরে টান দিলে মাইন সোজা মায়ের উপর পড়ে গেল। মায়ের দেওয়ালের সাথে পিঠ ঠেকে গেল। মাইন মায়ের বুকের উপর থেকে মুখ তুলে দুজন ফিক করে হেসে দিল। মাইন মায়ের বুকে কিস করে বলল, ব্যথা পাইছো? একটু এখন ঠিক হয়ে গেছে। তুমি তো অনেক দুষ্টু। আগে যখন তোমাকে দেখতাম তুমি না অনেক রাগী আর গম্ভীর টাইপের ছিলে। সেই ছেলে এত দুষ্টু ভাবা যায়? হি হি হি, আমি কেমন আমি নিজেও জানি না। মাইন কথাটা বলে মায়ের কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিয়ে কিস করতে যাবে। সাথে সাথেই মায়া মাহিনের ঠোঁটে আঙ্গুল দিয়ে থামিয়ে দিয়ে বলল, যাও, আনিশা যখন তখন আসতে পারে। আচ্ছা। মাহিন মায়াকে ছেড়ে বের হয়ে গেল। আনিশা হাসতে লাগলো। মাহিন বলল, তুমি আমাকে রেখে পালিয়ে আসলে? আরে আব্বু, আপনি এত বোকা কেন? আমার সাথে পানি দিয়ে দৌড় দিলেই তো হতো। দূর, আমি কেন যে আনিশার মতো চালাক হতে পারি না? আব্বু, মন খারাপ করেন না। আনিশা মাহিনকে তোয়ালে দিলে মাহিন হাত মুখ মুছে নিল। তারপর আনিশার সাথে শুয়ে থেকে ফোনে গেম খেলতে লাগলো। তখনই মায়ের ফোন বেজে উঠল। আনিশা ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম খালামণি। ওয়ালাইকুম আসসালাম। আম্মু, তোমরা কোথায়? আমরা তো নানু বাড়ি এসেছি। কি বলো?
কোন নানু বাড়ি? আব্বু বাড়িতে এসেছি। কি, আমাদের বাড়িতে এসেছো? আমিও তো বাসার সামনে এসে গেছি। আমি এখনই আসছি। আনিশার কথাটা বলে দৌড়ে নিচে গেল। মাহিন অবাক হয়ে গেল। মায়ের ফ্রেশ হয়ে এসেছে, দেখে আনিশা নাই। মায়া মাহিনকে বলল, কি ব্যাপার, আনিশা কই গেল? বুঝলাম না, কে যেন কল দিয়েছিল। খালামণি বলল, তার মানে আপনার বোন মনে হয়, তার সাথে কথা বলে চলে গেল। মায়া ফোনটা হাতে নিয়ে দেখে রূপা কল দিয়েছে। মায়া রূপাকে কল দিলে সাথে সাথে রূপা কল কেটে দেয়। মায়া বুঝতে পারলো রূপা এসেছে। মাহিন মায়ের দিকে তাকিয়ে বলল, কি ভাবেন এত? কিছু না, নিচে চলো, খাবার খেয়ে নিবে। মাহিন মায়ের সাথে যেতে লাগলো। সিঁড়ি ভেঙে নিচে যেতেই মাহিন দেখে আনিশা একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। মাহিন আর মায়াকে দেখে আনিশা বলল, খালামণি, ওই তো আব্বু আর আম্মু এসেছে গেছে। খালামণি আসেন, আব্বুর সাথে পরিচয় করিয়ে দেই। রূপাকে টেনে মাহিনের সামনে নিয়ে গেল। মাহিনের চোখ যেন ছানা বড়া হয়ে গেল। রূপা হাসি মুখে বলল, তুমি মাহিন? আসসালামু আলাইকুম। জি, আমি মাহিন। ওয়ালাইকুম সালাম। আব্বু, এইটা আমার সবচেয়ে প্রিয় খালামণি। আম্মুর পর খালামণিকে সবচেয়ে বেশি ভালোবাসি। ও আচ্ছা। আচ্ছা, তোমরা থাকো, আমি ফ্রেশ হয়ে আসি। আরে আতিয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপু, তুমি কেমন আছো? ভালো। যাক, তুমি এসেছো, খুব ভালো লাগছে। তোমাকে অনেক বছর পর দেখছি। আমার অনেক ভালো লাগছে। রূপা আর কিছু না বলে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। মাহিন রূপার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে মাহিন মায়াকে বলল, আচ্ছা, এটা আপনার কেমন বোন? কেমন বোন মানে? আমার বড় বোন, নিজের মায়ের পেটের বোন। ও আচ্ছা। আনিশা, মাহিন, মায়া, আতিয়া, তোমরা বসো। মায়ের আম্মু কথা শুনে আনিশা, মাহিন, মায়া আতিয়ার টেবিলে বসলো। মাহিনদের খাবার দিলে চারজন খেতে লাগলো। মাহিন খাবার খেতে লাগলো আর ভাবতে লাগলো, কিছু বুঝতে পারছি না। এই আপুটাকে তো আমি দেখেছি, কিন্তু আমি হিসাবে কেন মিলাতে পারছি না। আপুর ছবি ভাইয়ার ওয়ালেটে কিভাবে আসলো? মাহিনকে এভাবে ভাবতে দেখে মায়ের আম্মু বলল, কি ব্যাপার মাহিন, খাবার না খেয়ে কি ভাবো? না কিছু না, খাচ্ছি তো। মাহিন খাবার খাওয়ার দিকে নজর দিতে লাগলো। হালকা খাবার খেয়ে বলল, আন্টি, আমি আর খেতে পারছি না। মায়ের আম্মু কিছু বলতে যাবে, তখনই পিছন থেকে রূপা মাহিনের পাশে বসে মাহিনের প্লেটে খাবার নিয়ে মাহিনের মুখে ধরতেই সবে অবাক হয়ে গেল। রূপা হাসি মুখে বলল, তোমার দেখি ছোটবেলার অভ্যাস এখনো যায়নি। এভাবে তাকিয়ে না থেকে হা করো। না মানে আপু, আমি আর খেতে পারবো না। আপু যখন বলছো, তখন আমার হাতে খেতে সমস্যা কোথায়? না মানে আপু, এটা কেমন দেখায় না? হ্যাঁ, তো লজ্জা পেতে হবে না, খাও। মাহিন খেতে না চাইলেও রূপা জোর করলো। মাহিন খেতে লাগলো আর ভাবতে লাগলো, উফ, সব কিছু এত রহস্য লাগছে কেন? উনি তো আমার বাসায় গেছে কিনা আমি জানি না, বাট আমি যে নিজের হাতে বেশি খেতে পারি না এইটা কিভাবে জানলো? আর রাফি ভাইয়ার মতো করে খাওয়াই দিচ্ছে। মাহিন তাকিয়ে থাকতে দেখে রূপা বলল, এভাবে কি দেখো? মাহিন পানি খেয়ে চেয়ার থেকে উঠে বলল, আমি আর খাবো না। মাহিন কথাটা বলে সিঁড়ি বেয়ে রুমে চলে গেল। মায়ের আম্মু রূপার দিকে তাকিয়ে বলল, একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? এ কেমন ব্যবহার? ছোট বোনের জামাইকে খাওয়ায় দেয়। আরে রেগে যাচ্ছ কেন? আমার ছোট বোনের জামাই তো কি হয়েছে? আমার তো ছোট ভাইয়ের মতোই, তাই না? বড় বোন হয়ে কি খাওয়াই দিতে পারবো না নাকি? রূপার কথা শুনে কেউ আর কিছু বলল না। মাহিন রুমে গিয়ে ওর ভাইকে কল দিয়ে বলল, ভাইয়া সত্যি করে বলবে, মায়ার বোনের ছবি তোমার ওয়ালেটে কি করছে? মাহিনের কথা শুনে রাফি কল কেটে দিতে চাইলে মাহিন বলে উঠল, একদম কল কাটবে না। বলো কেন তোমার কাছে তার ছবি, আর সে কিভাবে জানলো আমি নিজের হাতে বেশি খেতে পারি না? জানি না। কথাটা বলে কল কেটে দিল। মাহিন বারবার কল দিতে লাগলো। রাফি ফোন বন্ধ করে ফেল। মাহিনের রাগ উঠে গেল। মাহিন এক আছাতে ফোন ভেঙে ফেল। চোখ দুইটা রাগে লাল বর্ণ ধারণ করলো। মায়া রুমে এসেছে, দেখে মাহিন খাটের উপর রেগে বসে আছে, কুলারে ফোন ভেঙে পড়ে আছে। মায়া ফোনের টুকরাগুলো তুলতে তুলতে বলল, মাহিন, কি হয়েছে? ফোন ভাঙলো কিভাবে? আর তুমি কি রেগে আছো নাকি? মায়ের কথায় কোনো উত্তর দিল না। এক নজর ফ্লোরের দিকে তাকিয়ে আছে। আতিয়া আসলে মাহিনকে এভাবে দেখে চমকে গেল। আতিয়া মায়াকে ইশারা করলো, কি হয়েছে? মায়া বলল,
জানি না, রুমে এসেছে দেখি ফোন ভেঙে পড়ে আছে, আর ওই এক নজরে এদিকে তাকিয়ে আছে, চোখগুলো কেমন লাল হয়ে গেছে, আর কোনো কথাও বলছে না। আতিয়া মাহিনের কাঁধে হাত রাখলো। মাহিন বলল, আপু তুমি এখন থেকে চলে যাও, কোনো কথা বলতে ইচ্ছে করছে না। আতিয়া কিছু না বলে চলে গেল। মায়া মাহিনকে কিছু বলতে গিয়ে বলার সাহস পেল না। মায়া আস্তে আস্তে মাহিনের পাশে বসে থাকলো। অনেকক্ষণ বসে থেকে বলল, মাহিন, আমি তোমার স্ত্রী, তোমার কি হয়েছে আমার সাথে শেয়ার করতে পারো, যদি আমি তোমার কোনো উপকার করতে পারি। একজন সন্তান জন্ম দেওয়া মহিলা কিভাবে ভার্জিন থাকতে পারে? মেয়ের বয়স 10, মায়ের বয়স 24, এইটা কিভাবে হয়? 18 বছরের মেয়ে কিভাবে অন্য ছেলের সাথে এসব করতে পারে? ও এই জন্য রেগে গেছো? তুমি কি আমাকে আমার মেয়েকে মেনে নিতে পারো নাই? তুমি চাইলে ডিভোর্স দিতে পারো। আমি আপনাকে একবার বলছি, আমি আপনাদের মেনে নিতে পারি নাই। আমার মনে প্রশ্ন জাগছে, তাই আমি জিজ্ঞেস করছি। আর আমি আপনার স্বামী, আমি নিশ্চয়ই আপনার সম্পর্কে সব কিছু জানতে পারি। মাহিন, আমি জানি তোমার এসব শোনার অধিকার আছে, কিন্তু আমি এই বাড়িতে কিছু বলতে পারবো না। কেন বলতে পারবেন না? আমি এখনই জানতে চাই। আমার মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, তুমি আমার সাথে এখন কফি হাউসে চলো, তাহলে ওইখানে আমি তোমাকে সব খুলে বলতে পারবো। ওকে, চলেন তাহলে। মায়া আলমারি থেকে বোরকা বের করে পরে নিল। তারপর মাহিনের সাথে নিচে নেমে গেল। আনিশা যেতে চাইলে মায়া নিল না, রূপার কাছে থাকতে বলল। আনিশাকে বুঝিয়ে মায়া আর মাহিন বের হয়ে গেল। একটা কফি হাউসে গিয়ে দুইজন বসলো। মায়া মাহিনের দিকে তাকিয়ে পড়ল। এখন বলো, কি শুনতে চাও? আনিশার বাবাকে আর ওই 14 বছরের মেয়ে কিভাবে বাচ্চার মা হলো? ও এই প্রশ্ন আমি যদি বলি আনিশা আমার মেয়ে না? মাহিন মায়ের কথা শুনে অবাক হয়ে গেল। সকল রাগ যেন হাওয়া হয়ে গেল। মাহিন বলে উঠল, মানে? যা শুনছো ওইটাই সত্যি, আমি আনিশার জন্মদাত্রী মা না। তাহলে ওর আসল মা বাবা কে? যদি বলি তোমার ভাইয়া ওর আসল বাবা। কি? আমার ভাইয়া মানে? শোনো, আনিশা আমার আপুর আর তোমার ভাইয়ার সন্তান, আর এটা কেউ জানে না, শুধু আমি আতিয়া জানি। কি? আপুও জানে? হ্যাঁ, ওই আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমি এমন কোনো কথা নাই যে ওর সাথে শেয়ার করি না। তোমার ভাইয়া আর আমার আপু একে অপরকে অনেক ভালোবাসতো। ভুলবশত আনিশা আপুর পেটে চলে আসে, তখন আপু ভাইয়া দুজন তো ছোট, ইন্টার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, তাই তার ভেতরে এই কাণ্ড ঘটে যায়। আপু ভাইয়া দুজনেই অনেক ঘাবড়ে যায়। এই বাচ্চা ফেলে দিতে গিয়েও পারে নাই, এমনকি বাড়িতে কাউকে কিছু বলার সাহসও পায় নাই। একে তো আমার আব্বু অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তার ভেতরে আপুর এই অবস্থা, আর আম্মু একা অফিস সামলাচ্ছিল। আমার কোনো ভাইও নাই, আপু আমাদের একমাত্র বড় বোন, আপুই আমাদের একমাত্র বড় মেয়ে। আপুকে নিয়ে সবার অনেক স্বপ্ন, সেখানে যদি আপু এমন কাজ করছে সবার ভরসা আপুর থেকে উঠে যেত। সব বুঝলাম, কিন্তু তোমার কাছে আনিশা কিভাবে আসলো? আনিশা যখন 8 মাসে পেটে, তখনই আমি আপুর কাছে গেছিলাম। আমি সব কিছু জেনে আম্মুকে বলে দিতে চাইছিলাম, কিন্তু আপু অনেক কান্নাকাটি করে, আমাকে পায়ে পর্যন্ত ধরেছিল। আপু বলেছিল বাবু হইলে এতিমখানায় দিয়ে আসবে, তাই আর 2 মাস যেন আমি এখানে থাকি। পরে আপুর সাথে থাকি। আনিশা হইলে আপু যখন এতিমখানায় দেওয়ার চিন্তা করে, আমার আনিশার প্রতি অনেক মায়া জন্মায়। আর আপু আর আম্মু কিভাবে যেন জেনে যায় আমরা হসপিটালে আছি। আম্মুকে দেখে আমরা দুজন অনেক ভয় পেয়ে যাই। আমি আপুকে বাঁচানোর জন্য আপুকে তুলে দিয়ে আপুর জায়গায় শুয়ে পড়ি, বাবুকে কোলে নিয়ে। আম্মু এসে বুঝে যে এই সন্তান আমার। কি? রূপা আপু তখন কিছু বলে নাই? আর আমার ভাইয়া কোথায় ছিল? আপু সত্যিটা বলে দিতে গেলে যখন দেখে আম্মু অনেক রেগে গেছে আর আমাকে গলা টিপে মেরে ফেলতে নিয়েছিল, আপু সরিয়ে নেয় আর আমাকে বলে দেয় আমি যেন ওই বাড়িতে কোনোদিন না যাই। আমাকে তেজ্য করে দেয়। আম্মু রেগে রূপাকে নিয়ে যায়। নর্মাল ডেলিভারি হওয়ায় আপু বেঁচে গিয়েছিল, না হইলে আপু ধরা পড়ে যাইতো। সব বুঝলাম, তারপর কি হলো? আর আমার ভাইকে এসব জানতো না? আপুকে নিয়ে যাওয়ার পর ভাইয়া এসেছে দেখে আমি বেড থেকে নেমে বাচ্চা কোলে নিচ্ছি। ভাইয়া বাচ্চা কোলে নিতে গেলে আমি রেগে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চিল্লাই, বাচ্চা যেন কোলে না নেয়। যে ছেলে বাবা মাকে রাজি করাতে পারে না, সেই ছেলে কোন হিসেবে বাচ্চা কোলে নিতে আসে? অনেক অপমান করে ওখান থেকে চলে যায়। রাফি ভাইয়া অনেক কান্না করেছিল আমাকে বোঝানোর চেষ্টা করে, বাট আমি বুঝি নাই। ওখান থেকে বের হয়ে বুঝতে পারছিলাম না কোথায় যাব।
রাফি ভাইয়া আমার পা ধরে হাত জোর করতে লাগলো। পরে ভাইয়ার সাথে বাসায় চলে যাই। সেখানে গিয়ে আপুর সাথে যোগাযোগ করি। মায়া আর কিছু বলতে যাবে তখনই কফি নিয়ে হাজির হলো ওয়েটার। মায়া কফিতে চুমুক দিয়ে মাহিনের দিকে তাকালে মাহিন দেখে মাহিন আগ্রহ নিয়ে বাকি অংশ শোনার অপেক্ষা করছে। মাহিন বলে উঠল, তারপর কি হলো? তারপর আর কি, আপু সব সত্যি বলে দিতে চাইলো। আমি সব কিছু ভেবে সত্যি বলতে দেই নাই। আমাকে যখন একবার ভুল বুঝছে সেখানে সত্যি বলে আপুকে দোষী বানাবো। আর আমি জানি আপুকে যদি আম্মু বের করে দেয়, আমার যে চাচা চাচি আম্মুর সাথে কি করতে পারে আমি ভালো করেই জানি। ওদের মুখে মধু, অন্তরে বিষ। সবকিছু ভেবে আপুর থেকে টাকা নিয়ে এই শহর থেকে চলে যাই। ভাইয়া আমাকে সাহায্য করে, বাসা ভাড়া থেকে সবকিছু ভাইয়া ব্যবস্থা করে দেয়। আর আমাদের খরচ ভাইয়া আর আপু চালাতো। আতিয়া আপু কিভাবে জানলো? আতিয়া আমার খোঁজ নেওয়ার জন্য কল দেয়। আমি রাগ করে ধরি না। যখন কান্নাকাটি শুরু করে দেয় তখন আমি ওর সাথে দেখা করে সব বলি। আতিয়া বলে ভাইয়া নাকি ওর আম্মু আব্বুকে বোঝানোর চেষ্টা করছে, বাট কেউ বোঝে নাই। ভাইয়া ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, আরো নানা ধরনের কথা বলছে। আম্মু কি জানে এই বাচ্চা কার? না, তোমার আম্মু আব্বু কেউ জানে না। আনিশা তাদের নাতনি। ভাইয়া তো বলে নাই। তার গার্লফ্রেন্ডকে সেই শুধু বলেছিল সে কাউকে ভালোবাসে আর তাকে বিয়ে করতে চায়। ভাইয়া আসলে একটা বলদ। ভাইয়ার উপরে এত রাগ হচ্ছে না? ভাইয়া আর রূপা আপুর জন্য শুধু শুধু তোমার এত সুন্দর লাইফটা নষ্ট হয়ে গেল। আমার ইচ্ছে করছে দুইজনকে খুন করি। ভালো হইছে, আনিশা আমাদের মেয়ে। আমি ওদের এমন অবস্থা করব না। আরে কি করবে ওদের? আমি আনিশা আর তোমাকে নিয়ে ঢাকা চলে যাব, আর ওদের আনিশার সাথে যোগাযোগ করতে দিব না। দেখবো মেয়ের খোঁজ খবর না পেয়ে কেমন লাগে। না, এটা করা যাবে না। আপু ভাইয়া সহ্য করতে পারবে না। রাখো ওদের কথা ভাবা। স্বার্থপরগুলো নিজেদের কথা ভেবে ছোট্ট একটা মেয়ের উপরে এভাবে দোষ চাপিয়ে দিয়ে লজ্জা করে না? আরে রাখো তো। আচ্ছা, বাসায় যাবে নাকি কফি খেয়ে তারপর যাবে? বাসায় যাব না। বাসায় গেলে তোমার আপুকে দেখলে রাগ উঠে যাবে। এত রাগ ভালো না, ঠান্ডা মাথায় কাজ করতে হয়। রাগ না করে ঠান্ডা হও। আচ্ছা শুনো, আমি হানিমুনে যেতে চাই। মাহিনের কথা শুনে মায়া লজ্জা পেয়ে গেল। মাহিনের দিকে তাকিয়ে বলল, না, এসব এখন দরকার নেই। সামনে তো ইন্টার পরীক্ষা, পড়াশোনায় মনোযোগ দাও। আরে এক সপ্তাহ না পড়লে কি হবে? তোমার পরীক্ষা শেষ হলে তখন যাব। তাহলে অনেক দিন সময় কাটাতে পারবো। পরীক্ষার টেনশনে তুমি ঘুরে মজা পাবে না। তাহলে এখন এই প্ল্যান বাদ দিয়ে দিব। আর আমাকে বাসায় চলে যেতে হবে। কোন বাসায়? যেখানে থাকি সেখানেই। কেন? আনিশার ক্লাস মিস হয়ে যাচ্ছে। ক্লাস না করলে পড়াশোনা ফাঁকি দেওয়া শুরু করবে। এমনিতেই পড়তে চায় না। আমাদের এখানে ভর্তি করে দিলে তো হয়। করব। ক্লাস 5 এর পরীক্ষাটা শেষ হয়ে গেলে এখানে ভালো হাই স্কুলে ভর্তি করিয়ে দিব। আচ্ছা দেখো। দুইজন কফি খেতে লাগলো আর গল্প করতে লাগলো। মাহিন মায়ের দিকে এক নজর তাকিয়ে ভাবতে লাগলো, একটা মেয়ে কতটা ভালো হইলে এত বড় দোষ নিজের কাঁধে নিতে পারে। আমি ভাগ্য করে একটা বউ পেয়েছি। আজ মনে হচ্ছে ওনার সাথে বিয়ে হয়ে আমি ঠকে যাই নাই, আমি আরো জিতে গেছি। মাহিনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মায়া বলল, কি দেখো এইভাবে? না কিছু না। আচ্ছা চলো বাসায় যাই। মাহিন মায়া উঠে পড়ল। মাহিন কফির বিল দিয়ে দুজন বের হয়ে গেল। একটা রিক্সা নিয়ে দুজন বাসার দিকে যেতে লাগলো। হঠাৎ করে বৃষ্টি শুরু হলে রিক্সার হুক তুলে দিল। তারপর পানি পায়ে লাগতে লাগলো। মাহিন রিক্সাওয়ালাকে বলল, মামা আপনি সামনে রেল লাইন সামনে নামিয়ে দিয়েন। মাহিনের কথা শুনে রেল লাইনের সামনে থামালে মাহিন টাকা দিয়ে মায়াকে নিয়ে দৌড়ে স্টেশনের ভিতরে চলে গেল। মায়ের হিজাব দিয়ে মুছে দিতে যাবে, সাথে সাথে মাহিন হাসি মুখে হাতটা ধরে পড়ল। আরে কি করছো? রাখো, মুছতে হবে না। মায়া মাহিনের মুখে হাত দিয়ে পানি মুছতে লাগলো। মাহিন পকেট থেকে রুমাল বের করে মুখ মাথা মুছতে লাগলো। মায়া ট্রেন আসলে মানুষের ভিড় বেড়ে গেল। মাহিন মায়াকে নিয়ে একটা বেঞ্চিতে বসিতে দাঁড়িয়ে থাকলো। মাহিনের আশেপাশে মেয়ে দেখে মায়ের রাগ হতে লাগলো। মায়ের টান দিয়ে নিজের কাছে নিয়ে দাঁড় করিয়ে মাহিনের শার্ট খামচি দিয়ে ধরে থাকলো। মাহিন ভুরকুচকে তাকালে মাহিন ওর হাত জড়িয়ে ধরে। মাহিন বুঝতে পারলো এমন করার কারণ কি। মাহিনের অনেক হাসি পেতে লাগলো। মায়ের ফোন বাজলে মাহিনের হাতে রেখে ব্যাগ থেকে ফোন বের করে কল রিসিভ করলো। মায়া, তোরা কোথায়? স্টেশনে আপু। আছি, বৃষ্টি অল্প থামলে বের হব। আচ্ছা, ওইখানে থাক। যে হারে ঝড় উঠছে। আপু আমি ফোন রাখছি, শোনা যাচ্ছে না ভালোভাবে।
মায়ের কল কেটে দিয়ে ব্যাগের ভিতর ফোন রেখে মাহিনকে না দেখতে পেয়ে চমকে গেল। পিছন ঘুরে দেখে একটা মেয়ের সাথে কথা বলছে। মায়া তো রেগে বসে থেকে উঠে মাহিনের কাছে গিয়ে হাত ধরে স্টেশন থেকে বের হতে লাগলো। মাহিন বলতে লাগলো, মায়া কি করছো? বাসায় যাব। বৃষ্টি একটু থামুক। থামা লাগবে না, মেয়েগুলো শরীর স্পর্শ করছিল, খুব ভালো লাগছিল তাই না? ইচ্ছে করছে গলা টিপে মারি। আরে বাবা, এত রেগে যাচ্ছ কেন? অত মানুষের ভিতরে দাঁড়িয়ে থাকলে একজনের সাথে একজনের ছোঁয়া লাগবেই। মায়া, পাগলামি করো না, চলো ভিতরে যাই। যাব না, লুচ্চা কোথাকার। এই অবস্থায় হেঁটে যাব? আরে ঝড় উঠছে, কি পরিমাণে দয়া, পাগলামি করো না। উঠুক গা, দরকার হইলে ঝড়ে উঠে যাব। তোমাকে নিয়ে তাও ওই মেয়েদের মাঝে ছাড়তে পারবো না। মাহিন আর কিছু না বলে ওর সাথে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর মায়া শীতে কাঁপতে লাগলো। মাহিন মায়াকে কোলে তুলে নিল। মায়া লজ্জা পেতে লাগলো। মাহিনকে বলল, নামিয়ে দাও, মানুষ দেখছে তো। আমার বউ আমি কোলে নিয়েছি, এতে সমস্যা কি মানুষ দেখলে? থুর, আমার শরম করছে খুব। চুপ থাকো। মায়া আর কিছু না বলে মাহিনের গলা ভালোভাবে জড়িয়ে ধরে থাকলো। একটা ছাউনির সামনে গিয়ে মায়াকে নামিয়ে দিয়ে বলল, এখানে কেউ নাই, এখানে দাঁড়িয়ে থাকো। না, দেখো ছেলেগুলো কিভাবে তাকিয়ে আছে। মাহিন ভালো করে দেখে, সত্যি ছেলেগুলো বাজেভাবে তাকিয়ে আছে। মাহিন মায়াকে পাজা কোলে তুলে নিয়ে যেতে লাগলো। 4 মিনিট হেঁটে একটু দাঁড়িয়ে আবার হাঁটা শুরু করলো। মায়া মাহিনের দিকে তাকিয়ে বলল, মাহিন আমাকে নামিয়ে দাও, তোমার অনেক কষ্ট হচ্ছে তো। সমস্যা নাই, আর তো 3 মিনিট রাস্তা। মায়া মাহিনের দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকলো। মাহিন মায়াকে নিয়ে সোজা বাসের ভিতর ঢুকে পড়লো। আনিশা রূপা দুজনই বারান্দা থেকে ডাক দিল, আম্মু, আব্বু। মাহিন সাথে সাথে মায়াকে নামিয়ে দিয়ে পড়লো, কি করছো আম্মু? দুইজনকে এভাবে ভিজে আসতে কে বলছে? জ্বর আসবে না? তাড়াতাড়ি বাসায় ভেতরে ঢুকো। মাহিন মায়া দৌড়ে সদর দরজার কাছে গিয়ে মায়া বোরকা খুলে ফেলো। মাহিন দরজা কলিং বেল বাজালে তুলি এসে খুলে দিল। তুলি দুইজনকে এভাবে দেখে বলো, এ কি, তোমাদের এই অবস্থা কেন? ভেতরে ঢুকতে দে, পরে কথা বলি। মায়া মাহিন ভিতরে ঢুকলে সবাই নানা ধরনের প্রশ্ন করতে লাগলো। মাহিন মায়া প্রশ্নর উত্তর দিয়ে রুমে চলে গেল। মাহিন মায়া দুইজন ওয়াশরুমে ঢুকে পড়লো। মাহিন মায়ের দিকে দুষ্ট নজরে তাকালে মায়া লজ্জা পেতে লাগলো আর বলল, এই একদম না, তাড়াতাড়ি গোসল করে পোশাক পরিবর্তন করতে হবে, জ্বর চলে আসবে কিন্তু। একটু না, একদম না। মাহিনকে ধাক্কা দিয়ে মায়া টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে সোজা ঠোঁটজোড়া নিজের দখলে করে নেয়। মায়ের চোখ দুইটা বড় বড় করে ফেলে। বাইর থেকে দরজা নক করার শব্দ পেয়ে সাথে সাথে মাহিন মায়াকে ছেড়ে দেয়। মায়া একটু দরজা খুলে দেখে আনিশা ডাকছে। মায়া আনিশাকে বলল, আম্মু তুমি বসো, আমরা গোসল করে আসছি। কি আম্মু, তুমি আর আব্বু একসাথে গোসল করবে? এটা তো ঠিক না আম্মু। আনিশার কথা শুনে মায়ের ভ্যাপের চাকা খেয়ে গেল। মাহিন তাড়াতাড়ি করে শাওয়ার ছেড়ে দিয়ে গোসল করে তোয়ালে পরে বের হয়ে বলল, আরে আম্মু, আমার গোসল হয়ে গেছে, তোমার আম্মু একাই গোসল করবে। ও আচ্ছা, তাই বলেন। আমি তো আবার অবাক হয়ে গেছি। কেন এত অবাক হইলে কেন? ছেলে মেয়ে একসাথে গোসল করতে হয় না, আম্মু তো বলেছিল। ও আচ্ছা। মায়ের দরজা লাগিয়ে দিয়ে গোসল করতে লাগলো। মাহিন লাগেজ থেকে শার্ট বের করে পরতে নিল। আনিশা মায়ের ফোনে গেম খেলতে লাগলো। এর ভিতরে মাহিন প্যান্ট পরে নিল। আয়নার সামনে গিয়ে চুল হেয়ার ড্রাই করে আনিশার পাশে বসে আনিশার পা দুইটা সোজা করে মাহিন আনিশার পায়ের উপর মাথা দিয়ে শুয়ে পড়ল। আম্মু, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো। আচ্ছা আব্বু। আনিশা মাহিনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর মাহিনের সাথে গল্প করতে লাগলো। তুলি আর রূপা রুমে এসে বলল, বাপ বেটি কি করেন? মাহিন, তোমরা এই ঝড়ের ভিতরে এভাবে আসলে কেন? মায়াকে না বলছি বৃষ্টি থামলে যেন আসে? আপনার বোনকে জিজ্ঞেস করেন গা, ওই তো এসেছে। কি জিজ্ঞেস করবে? তোরা এভাবে আসলে কেন? স্টেশনের এইটাকে নিয়ে দাঁড়িয়েছিলাম, মেয়েগুলো খালি ওর গায়ে ঘেঁষে দাঁড়ায়, ন্যাকামি করে কথা বলে, সেইখানে থাকার থেকে ভিজে আসা অনেক ভালো। তাই বলে এই ঝড়ের ভিতরে আসতে হবে? আর আগে বলে তো পারতি, তাহলে ড্রাইভারকে পাঠিয়ে দিতাম। আচ্ছা বাদ দাও, ভালোই ভালোই তো এসেছি। এইসব রাখো, এই ভিডিও দেখো। মাহিন মায়া দেখে অবাক হয়ে গেল, কারণ ওদের আসার ভিডিও কে যেন ভিডিও করে অনলাইনে পাবলিশ করে দিয়েছে। তুলি মাহিনের দিকে তাকিয়ে বলল, বাহ, তোমরা দুজনেই তো পুরো ভাইরাল। নেট দুনিয়ার তোমাদের প্রশংসা করছে সবাই।
মায়ের ফোনটা হাতে নিয়ে কমেন্ট পড়তে লাগলো। মাহিনের চোখ দুইটা রাগে লাল বর্ণ ধারণ করলো। আতিয়া মায়ের রুমে এসে বলল, ভাইয়া তোমার বন্ধুরা সব আমার নাম্বারে একের উপর এক কল করেই যাচ্ছে, আমার নাম্বার ভাইরাল হয়ে যাচ্ছে। মাইন আতিয়ার ফোন হাতে নিয়ে কল রিসিভ করা বাদ দিয়ে কেটে দিয়ে ফেসবুক লগ ইন করে গ্রুপে সবাইকে বলে দিল আতিয়াকে কল না করতে, ওর ফোন ভেঙে গেছে। আর কিছু SMS দিয়ে আতিয়াকে বলে দিল, এই নাও আপু, আর কেউ কল দিবে না। আতিয়া মাহিনের দিকে তাকিয়ে বলল, এইসব কি কমেন্টস করছে? উফ, বারবার বললাম আমাকে নামিয়ে দাও, এখন দেখলে কি হলো? সমস্যা নাই, আমি 5 মিনিটের ভিতরে সব ব্যবস্থা করছি। আপু তোমার ফোনটা দাও তো। মাইন আতিয়ার ফোনে রাকিবকে কল দিয়ে কিছুক্ষণ কথা বলে। আতিয়াকে ফোন দিয়ে বলল, মায়া তুমি যাও, এর ভিতরে সব ভিডিও ডিলিট হয়ে যাবে, তোমাকে কমেন্ট পড়তে হবে না। ডিলেট হইলে কি হবে? আপনার উপরে যে সব মেয়েরা ক্রাশ খাচ্ছে সেটার কি হবে? কুত্তা বিড়াল কোথাকার। মায়ের রেগে মাহিনকে মারতে লাগলো। মাহিন খাট থেকে নেমে মায়াকে ঠেকানোর চেষ্টা করতে লাগলো আর বলতে লাগলো, আরে আমার উপরে রেগে যাচ্ছ কেন? আমি কি এইটা করছি? তুমি নিজেই তো স্টেশন থেকে জোর করে আমাকে নিয়ে আসলে, আর তোমার শীত লাগছিল তাই কোলে তুলে নিয়েছিলাম। মাইনের কথা শুনে সবাই মিটিমিটি করে হাসতে লাগলো। তুলি মুক্ত নয়নে তাকিয়ে বলল, আহ কি সুইট। আপু মারিস না, আমাকে দিয়ে দে এটাকে। তুলির কথা শুনে মায়ের রেগে পিছনে তাকিয়ে কিছু বলবে, তার আগে তুলি রূপার পিছনে দাঁড়িয়ে পড়ল। সরি 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 আপু, ভুল হয়ে গেছে। তোমরা মারামারি করো, আমি যাইগা। তুলি কথাটা বলে দৌড়ে পালিয়ে গেল। মায়া মাহিনের দিকে এগিয়ে যাবে, সাথে সাথে আনিশা ওদের মাঝখানে দাঁড়িয়ে পড়ল। আম্মু একদম, তুমি আব্বুকে মারবে না। আব্বু কি করছে? তোমার তো দোষ। কি? আব্বুর দিকে টান পড়লো আর আম্মুর দোষ ধরা শুরু হয়ে গেছে? মায়া থাম তো, মাথা গরম করিস না। এখানে মাহিনের কি দোষ? তুই তো ওকে নিয়ে এসেছিস। আনিশা বড় আপু চলো আমরা চলে যাই, ওরা যা ইচ্ছে করুক গা। আতিয়া আনিশাকে নিয়ে যেতে লাগলো, রূপাও চলে যেতে লাগলো। মাইন রূপার পিছন পিছন যেতে যাবে, সাথে সাথে মায়া কলার ধরে টান দিয়ে ভিতরে নিয়ে এসে দরজা লাগিয়ে দিয়ে পড়ল। ওই, তোর কলেজের মেয়েগুলোর সাথে তোর কি সম্পর্ক? ওরা কেন বলছে এইটা তো আমার বয়ফ্রেন্ড? আরে কি বলো? আর ওরা আমাদের কলেজে, সেটা তুমি কিভাবে জানো? আমি সবার আইডি ঘুরে দেখেছি, সব তোদের কলেজে। সত্যি করে বল, কয়টা মেয়ের সাথে প্রেম করছস? মায়া শান্ত হও, দেখো আমি জানি না কে ওইসব বলছে, বাট আমি এখনো পর্যন্ত একটাও প্রেম করি নাই। বাট একটা মেয়েকে পছন্দ ছিল, কিন্তু ওই কানাডা চলে গেছে। তাছাড়া কোনো মেয়ের সাথে আমার সম্পর্ক নাই। কি? তুই একটা মেয়েকে ভালোবাসস, তার মানে ওই মেয়ের জন্য 8 দিন আমার কাছে আসস নাই? না না, তা না, তুমি তো আপুর বেস্ট ফ্রেন্ড, আর আমি তো তোমাকে আগে বড় আপু বলে সম্মান করতাম। সেখানে তুমি আমার বউ, তাই বিষয়টা লজ্জার ব্যাপার ছিল। আর হুট করে বিয়েটা হয়ে গেল, বিষয়টা সামলানোর জন্য সময় লাগতো। কিন্তু তুই তো এখনো তোর কানাডার ওই মেয়েটাকে ভালোবাসস, তাই না? মাইন ভুলে মাথা দিয়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে মায়ের রেগে যাওয়া দেখে সাথে সাথে মাথা নিয়ে না সূচক দিতে লাগলো। মায়ের রেগে গিয়ে এক প্রকার কান্না শুরু করে দিল। মাহিন মায়াকে ধরতে গেলে মায়া বারবার মাহিনের হাত সরিয়ে দিতে লাগলো। মায়া মাহিনকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে দিয়ে মায়ের উপর পা তুলে দিয়ে চেপে ধরলো। জান, কান্না করো না, আমার কথাটা শোনো। আমি এখন তোমাকে ভালোবাসি, আর কাউকে না। আর আমার ফোনটা তো ভেঙে ফেলছি, না হলে তোমার হাত ছেড়ে দিতাম। তাহলে দেখতে পারতে আমি মেয়েদের সাথে কম কথা বলি। আমার ফোনে তোর আইডি লগ ইন করে দে। মাহিন কিছুটা ভেবেচাকা খেয়ে গেল। মাহিনকে ভাবতে দেখে মায়া বলল, কি হলো? কি ভাবছো? দাও লগ ইন করে। জান, পরে দিব, আপাতত দিতে পারবো না। বাট আমার বিশ্বাস রাখো, আমি কাউকে ভালোবাসি না। তুমি আমার স্ত্রী, তুমি আমার সব। আমার অন্য নারীকে প্রয়োজন নেই। তাহলে আইডি দিতে কি সমস্যা? আমি কিভাবে বিশ্বাস করব তুমি সত্যি বলছো? আমি তোমার স্বামী, আমাকে বিশ্বাস করা উচিত তোমার। আমার আইডিতে আমার পার্সোনাল জিনিস আছে, প্লিজ বোঝার চেষ্টা করো। ওইগুলো ডিলিট করে দিয়ে দিব। কি পার্সোনাল? আমি তোমার স্ত্রী, আমার থেকে তো কোনো কিছু পার্সোনাল থাকতে পারে না। নাকি ওই মেয়েগুলোর সাথে প্রেম করছো? সেই সব ডিলিট করে আমাকে দিবে, তাই না? কেমনে বুঝাই? আর ওইসব কিছুই না, অন্য কিছু যা তোমার সামনে পড়লে লজ্জার বিষয়। মানে আমি তোমার স্ত্রী, আমার সামনে আবার কিসের লজ্জা? ধুর, তুমি আমাকে বিশ্বাস করলে করো, না করলে না হলে করো না। তাও এখন আইডি দিতে পারবো না।
বুঝে গেছি, দেওয়া লাগবে না। কি বুঝলে? মায়া ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, যা বোঝার বুঝছি, একদম আমার কাছে আসবে না। তোমার ওইসব গার্লফ্রেন্ডের কাছে যাওগা। ধ্যাত, যা ইচ্ছে ভাবুকা, আমি তো জানি আমি কেমন। মায়া আর কিছু না বলে নিচে চলে গেল। মাহিন বারান্দায় চলে গেল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে আনিশা পিছন থেকে মাহিনকে জড়িয়ে তোল। মাহিন পিছনে ঘুরে বলল, কি হয়েছে আম্মু? আব্বু, আপনাকে আম্মু অনেক মেরেছে। আপনি অনেক ব্যথা পাইছেন, তাই না? কই না তো। আমি জানি ব্যথা পেয়েছেন। আমাকে কোলে নেন তো। মাহিন কোলে নিলে আনিশা মাহিনের গালে চুমু দিল। মাহিন ফিক করে হেসে দিয়ে আনিশার কপালে গালে চুমু দিয়ে বলল, আই লাভ ইউ আম্মু। আই লাভ ইউ টু আব্বু। মাহিন আনিশাকে চুমু দিয়ে খাটে গিয়ে দুজন বসে পড়ল। আনিশা মায়ের ফোন নিয়ে বলল, আব্বু গেম খেলবেন? তুমি খেলো, আমি দেখি। আনিশা গেম খেলতে লাগলো আর মাহিন দেখতে লাগলো। মাহিনের মাথায় হঠাৎ বুদ্ধি আসলো। মাহিন আনিশাকে বলল, আম্মু আমাকে ফোনটা দিবে? নেন। মাহিন ফোনটা নিয়ে ফেসবুকে গিয়ে ওর ফ্রেন্ডসদের বলল, এই আমি গ্রুপ থেকে লিভ নিচ্ছি। আমার আরেকটা আইডি আছে, যে ওইটাতে অ্যাড দে। কেন, কি হয়েছে? তোর ভাবিকে পাসওয়ার্ড দিব। এই গ্রুপে দেখলে আর তোদের SMS দেখলে আমাকে নিয়ে হাসাহাসি করবে। তোরা তো অনেক ভালো মানুষ। আচ্ছা, দিচ্ছি। মাহিনের SMS এ সবাই হাহা দিতে লাগলো। তারপর গ্রুপ থেকে লিভ নিয়ে ডিলিট করে দিল। তারপর আইডি থেকে বের হয়ে আনিশাকে ফোন দিয়ে দিল। মাহিন মাথা নিচে হাত দিয়ে শুয়ে থাকলো। অনেকক্ষণ পর তুলি রুমে এসে পড়ল, দুলা ভাই, আপনাকে বড় আম্মু ডাকে। আসছি। মাহিন আনিশাকে নিয়ে নিচে গেল। নিচে গিয়ে দেখে সবাই বসে থেকে গল্প করছে। মাহিন নিচে গিয়ে পড়ল, আন্টি আমাকে ডাকছিলেন? হ্যাঁ, খাবার খেয়ে আসো। এই সবাই বসো, আসো। সবাই টেবিলে বসলো। মাহিনও সবার সাথে বসলো। রূপা আনিশা খাবার দিয়ে মাহিনের দিকে খাবার ধরলে। মাহিন বলে উঠল, আমাকে খাওয়া দিতে হবে না। যেদিন আপনি আমাদের খুব কাছের কেউ হবেন, সেদিন আপনার হাতে খাবার খাবো। কেন, আমি কি তোমার বড় বোনের মতো না? আমি আপনাকে বোন হিসেবে চাই না, অন্য কিছু হিসাবে চাই। যেদিন সেইটা হতে পারবেন, সেদিন আমি আপনার হাতে খাবো। মাহিনের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। মায়ের আম্মু বলল, বোন হিসাবে চাও না তো কোন হিসাবে চাও? আন্টি, আমার রূপা আপুকে ভাবি বানাতে চাই। মাহিনের কথা শুনে আতিয়া মায়া বেগম বেসম খেলো। সাথে রূপা তো যেন হা হয়ে গেল। সবাই অবাক হয়ে গেল। মায়ের আম্মু বলল, আমার মেয়ে তো বিয়ে ঠিক হয়ে গেছে। মাহিন? কি, ওনার বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ। কার সাথে? নামকরা বড় বিজনেসম্যান রাতুল চৌধুরীর সাথে। ও, তা আপনি রাজি তো নাকি? হ্যাঁ, অবশ্যই রাজি। আমার কথাতে তো বিয়ে দিতে রাজি হয়েছে। মাহিন রূপার কথা শুনে রাগ হতে লাগলো। আতিয়া বুঝতে পেরে চেয়ার থেকে উঠে বলল, ভাইয়া মাথা ঠান্ডা করো, এখানে রেগে যেও না। এখানে কিন্তু বড় বড় মানুষ, বেয়াদবি করবে না কিন্তু। আতিয়া, কি হয়েছে? মাহিনকে কি বলো? কিছু না আন্টি। আন্টি, আমার খেতে ইচ্ছে করছে না। মায়া, আনিশা, তোমরা খাবার খেয়ে রেডি হয়ে তো। আমি ঢাকা যাব, আগামীকাল থেকে কলেজে ক্লাস করতে হবে। আরে কয়েকদিন থাকো। তোমার কি হলো? কিছু না। আসলে আন্টি, আমার পরীক্ষা তো চলে আসছে। এখন আর এভাবে ঘোরাঘুরি করা সম্ভব না। পড়াশোনার ক্ষতি হচ্ছে। কয়েকদিন থাকলে কি হবে? পরীক্ষা শেষ হইলে এসেছে, অনেকদিন থাকা যাবে। মায়া, তুমি আর আনিশা তাহলে খেয়ে আসো। মাহিন কথাটা বলে চেয়ার ছেড়ে উঠে চলে গেল। মায়া কিছু বলল না। রূপা মায়ের দিকে তাকালে মায়া চুপ করে থাকলো। রূপা মায়াকে বলল, মায়া, আমি যা ধারণা করেছি তা কি ঠিক? না, মানে আপু আর মাহিন আমাকে অনেক জোর করছিল। আর ওই আমার স্বামী, ওর অধিকার আছে। ভালোই করছস। সরি, কিছু কি কথা রে? না। মায়া হাত ধুয়ে রুমে চলে গেল। মায়ের নিচের দিকে তাকিয়ে আছে। মায়ের পাশে বসে বলল, কি হয়েছে, এভাবে না খেয়ে চলে আসলে কেন? তোমার বোন তো ভালোই আছে, আবার বিয়েও করতে যাচ্ছে। আর আমার ভাই শুধু তোমার বোনের স্মৃতি নিয়ে এখনো আছে। আমি জানি না আপুর মনে কি আছে। হয়তো বিজনেসের জন্য বিয়ে করতে রাজি হয়েছে। আর তোমার ভাই বা কেমন, নিজের ভালোবাসার মানুষের কথা কাউকে জানাতে পারে না। 10টা বছর পার হয়ে গেল, এখন তো ভাইয়া বিয়ের প্রস্তাব নিয়ে আসতে পারতো, কিন্তু না, সেটা সে করে নাই। তো আপুই বা কতদিন এইভাবে একা থাকবে? রূপা আপুর সাথে কি ভাইয়া কথা বলে না? জানি না। যাই হোক,
যা ইচ্ছে করুক গা, আমি আনিশাকে ওদের কারোর সাথে দেখা করতে দিব না। ওদের যদি আমি শিক্ষা না দিয়েছি, আমার না ও মাহিন না। মাইনের কথা শুনে রূপা দরজার কাছে দাঁড়িয়ে হাততালি দিয়ে বলল, বাহ, অনেক ভালো তো। আমার মেয়ের কাছ থেকে আমাকে আলাদা করার প্ল্যান করছো? পারবে না। আমার বিয়ে হইলে আমার মেয়েকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব। আমার নামও মাহিন না। মেয়ে কিসের মেয়ে? আনিশা আপনার কেউ না। আমি যখন মায়ার স্বামী, সেখানে আনিশার বাবা হই। তাই আমার মেয়ে সন্তান নিয়ে আমি চলে যাব। আমার সন্তানকে আপনি আপনার সাথে দেখা করতে দিব না। ভুলে যেও না, আমি ওর কে হই। আমার থেকে ওর উপরে কারো অধিকার বেশি হতে পারে না। হা হা, হাসি পাচ্ছে। জন্ম দিলে মা হওয়া যায় না। আনিশার উপরে আমার স্ত্রীর অধিকার বেশি। মায়া, রেডি হও তাড়াতাড়ি। তোমরা কোথাও যেতে পারবে না, এখানে থাকবে। আপনার কথা শুনতে হবে নাকি? আমি এখানে থাকবো না, আমি চলে যাব। তুমি যাও, অনিশা কোথাও যাবে না। ওকে দেখা যাবে। ওই তো আনিশা এসেছে। আনিশা, তুমি তোমার আম্মুর সাথে যাবে নাকি তোমার খালামণির সাথে এখানে থাকবে? আব্বু আর কয়েকদিন এখানে থাকি না, তারপর যাব খালামুনির সাথে, নানুর সাথে সময় কাটানো যাচ্ছে। আমি পরে এসে থাকবো নি। এখন যাই, আমার তো পড়াশোনার ক্ষতি হচ্ছে। তুমি কি চাও আমি পরীক্ষায় ফেল করি? না। আচ্ছা, তাহলে আমি রেডি হয়ে আসছি। অনিশা, তুমি কোথাও যাবে না, তুমি আমার সাথে থাকবে। আব্বু, খালামুনি তো আমাকে থাকতে বলছে। না, আমরা এখানে থাকবো না। রূপা আর মাহিন আনিশাকে নিয়ে টানাটানি করতে লাগলো। মায়া বলে উঠল, উফ, কি শুরু করলে দুজন? ছাড়ো, আনিশা হাতে ব্যথা পাচ্ছে। আর কারোর সাথে আমরা যাব না, আমরা আমাদের বাসায় যাব। না, তোমরা আমার সাথে যাবে। আর আনিশা স্কুলে প্রতিদিন আমি দিয়ে আসবো। পাগল নাকি? 1 ঘন্টা জার্নি করে দিয়ে আসা নিয়ে আসা কম কথা নাকি? ওইটা আমি বুঝে নিব। আনিশা, তুমি যাও, রেডি হয়ে নাও। আনিশা রেডি হতে যাবে। রূপা আনিশার হাত ধরলে মাহিন রূপার হাত সরিয়ে দিয়ে পাঠিয়ে দেয়। রূপা মাহিনের গালে ঠাস করে থাপ্পড় মেরে দিল। রূপা চিৎকার করে বলল, সমস্যা কি? হ্যাঁ, তোমরা যা বলবে ওটাই হবে নাকি? আমার সন্তান, আমার থেকে আমি দূরে যেতে দিব না। সন্তান? কিসের সন্তান? আপনি আর আমার ভাইয়ার কোনো অধিকার নেই। আপনাদের দুইজন যেই দিন সবার সামনে আনিশাকে নিজের সন্তান বলে স্বীকার করে নিবেন, সেই দিন আসবেন। এর আগে আসবেন না। কি হলো মায়া, দাঁড়িয়ে আছো কেন? যাও, রেডি হয়ে নাও। মাইনের কথা শুনে রূপা কিছু বলতে পারলো না। মায়ের রেডি হতে চলে গেল। মাহিন সব জামা কাপড় লাগেজে তুলে নিল। রূপা মাহিনকে বলতে লাগলো, মাহিন, বেশি হয়ে যাচ্ছে না? দেখো, তুমি আমার সন্তানের থেকে আলাদা করতে পারবে না। আমার মুখ খোলাবেন না। আমি আপনাকে কথা শোনাতে চাচ্ছি না। কি বলবে? হ্যাঁ, কিছু না। প্লিজ মাহিন, অনিশাকে নিয়ে যাও। আনিশাকে নিজের কাছে রেখে কি হবে? আর আনিশা আপনার সাথে থাকবে না। তার আম্মু বাদে আপনার কাছে কেন থাকতে যাবে? আপনি কে? আমি কে তুমি ভালো করেই জানো। হ্যাঁ, জানি তো। এই জন্য আপনার কথা শুনে হাসি পাচ্ছে। আর আপনাদের দুইজনের প্রতি ঘৃণা লাগছে। যে মা বাবা সন্তানের পরিচয় দিতে পারে না, সেই মা বাবা সন্তান বলে দাবি করে কোন শরমে? ছোট বোনকে ফাঁসিয়ে দিতে লজ্জা করে না? জন্ম দিলে মা হওয়া যায় না। আনিশা মায়ের ওয়াশরুম থেকে বের হইলে মাইন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে শার্ট পরে বাহিরে এসে দেখে রূপা মায়াকে জোর করছে। মাইনকে লাগেজটা হাত থেকে নিয়ে আনিশার হাত ধরে নিয়ে যেতে লাগলে রূপা থামাতে চাইলে মাহিন বলল, বেশি বুঝলে আমি কিন্তু চিৎকার করে কথা বলবো। মাইনের কথা শুনে রূপা আর কিছু বলল না। ওদের চলে যাওয়া দেখতে লাগলো আর চোখের পানি ফেলতে লাগলো। মাহিন, মায়া, আনিশা, আতিয়া সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। রূপা নিজের রুমে গিয়ে বারান্দা গিয়ে ওদের চলে যাওয়া দেখতে লাগলো আর চোখের পানি ফেলতে লাগলো। 3 মাস পর। মাহিন, ওঠো, আর কত ঘুমাবে? পরীক্ষা তো শেষ, এখন বাসায় যাব। তাড়াতাড়ি উঠে রেডি হও। আজকে যাবে? রাফি ভাইয়া তো বাসায় এসেছে, তাই আমি চাই না এখন বাসায় যেতে। আসুক গা, আমি বাসায় যাব মানে যাব। 3 মাস ধরে এখানে এসেছি, আমার আর থাকতে ইচ্ছে করছে না। আচ্ছা, রেডি হয়ে নাও, আমি বন্ধুদের সাথে দেখা করে আসছি। মাইন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল, তারপর বাইরে চলে গেল। বন্ধুদের সাথে দেখা করে বাসে চলে আসলো। বাসে এসেছে। আনিশা মায়াকে নিয়ে স্টেশনে চলে গেল। ট্রেনে উঠে পড়লো। 3 ঘন্টা জার্নি করে নেমে পড়লো। একটা সিএনজি নিয়ে বাসে চলে গেল। বাসের কলিং বেল বাজতেই মাইনের আম্মু দরজা খুলে দিল। মাইনকে দেখে মাইনের আম্মু জড়িয়ে ধরল। তারপর আনিশাকে জড়িয়ে ধরে ভিতরে নিয়ে গেল। ভিতরে গিয়ে রাফি
আনিশাকে দেখে ধরতে যাবে, সাথে সাথে মাহিন সামনে এসে পড়লো। কেমন আছো ভাইয়া? ভালো। দেখি আনিশা মামনির সাথে একটু কথা বলতে দে। ওই অনেক ক্লান্ত। আনিশা চলো আমরা রুমে যাই। আব্বু ওয়েট প্লিজ, আঙ্কেলের সাথে অনেকদিন পর দেখা, আঙ্কেলের সাথে কথা বলে নেই। দরকার নাই, তোমার আঙ্কেল অনেক ব্যস্ত, তুমি চলো। মাহিন আনিশার হাত ধরে নিয়ে গেল। রাফি অসহায় চোখে তাকিয়ে থাকলো। মায়া চলে যেতে নিলে রাফি বলল, মায়া, জি ভাইয়া বলেন। মাহিনকে একটু বোঝাও না। সরি ভাইয়া, মাহিন আপনার ভাই, আপনি তো জানেন ওই কেমন, ওই কারোর কথা শোনে না। রাফি আর কিছু বলতে পারলো না। মায়া চলে গেল। রুমে গিয়ে দেখে মাহিন আর আনিশা ফ্রেশ হয়ে বসে আছে। মায়া মাহিনকে বলল, ভাইয়ার সাথে এমন করা বাদ দাও। তুমি প্লিজ এইসব নিয়ে ভাবা বন্ধ করো। যে পর্যন্ত ওরা নিজে থেকে সবার কাছে নিজের ভুল স্বীকার না করছে, আমি সেই পর্যন্ত ওদের সাথে মিশতে দিব না। কে ভুল স্বীকার করবে আব্বু? কেউ না আম্মু। আব্বু আমার অনেক ক্ষুধা লাগছে, আমি নিচে যাই। আচ্ছা আমার সাথে চলো। মাহিন আনিশাকে নিয়ে নিচে গেল। রাফির কাছে যেতে চাইলে মাহিন আটকিয়ে দিয়ে চেয়ারে বসিয়ে খাবার খাওয়াই দিতে লাগলো। রাফি কথা বলতে আসলে মাহিন আনিশাকে বলল, আম্মু খাবার খাওয়ার সময় কথা বলতে হয় না। আঙ্কেল আমি খাবার খেয়ে আপনার সাথে অনেক গল্প করব। আচ্ছা আম্মু। আনিশা মাহিনের সাথে খেতে লাগলো। মায়া এসেছে বলল। মায়া খাবার খেতে লাগলো আর চোখে রাফির দিকে তাকিয়ে থাকলো। আনিশা মাহিন খাবার খাওয়া শেষ করে। আনিশা রাফির কাছে যেতে নেবে, সাথে সাথে মাহিন আনিশার হাত ধরে বলল, আনিশা আঙ্কেলের সাথে পরে গল্প করা যাবে, চলো ফুপির সাথে দেখা করতে যাই। তুই যা, আনিশাকে আমার কাছে রেখে যা। না, আনিশাও আমার সাথে যাবে। আচ্ছা আব্বু পরে যাই, আঙ্কেলের সাথে একটু গল্প করি না। আঙ্কেলকে খালামণিকে অনেক মিস করছি। সত্যি তুমি আমার মিস করছো? তাহলে আমাকে কেন কল দিলে না? আব্বু তো ফোন দিত না, তাই কল দেয়াই হয় নাই। মাইন, তুই ওর সাথে এমন কেন করছোস? 3 মাস ধরে যোগাযোগ করতে দেশ নাই, তোর সমস্যা কি? আমি এইটাও বুঝতে পারি না, কেন এমন করছিস? আমার মেয়ে, আমার ইচ্ছা, আমি কি করব না করব। কিসের তোর মেয়ে? ওই আমার মেয়ে। রাফির কথা শুনে সবে অবাক হয়ে গেল। মাহিনের আম্মু তাকাতে রাফি কথা ঘুরিয়ে বলল, না মানে আনিশা, তোর মেয়ে মানে আমারও তো মেয়ে হবে। আমি তো ওর চাচ্চু হই, তাই না? দেখ মাহিন, অতিরিক্ত বোঝা ভালো না। আমাকে আমার মেয়ের থেকে আলাদা করতে পারিস না। আরে আজব, তুমি ওর চাচ্চু হও, আমি ওর আব্বু হই, তাহলে আমার অধিকার বেশি না? আমার মেয়ে, আমি ইচ্ছা, আমি কি করব না করব। দেখো, এত যখন মেয়ে মেয়ে করছো, এক কাজ করো, একটা বিয়ে করে নাও। তোমার সন্তান হইলে তাকে নিয়ে যা ইচ্ছে করো, বাট আমার মেয়ের দিকে চোখ দিও না। মাহিনের আম্মু রেগে গিয়ে বলল, মাহিন, এটা কি ধরনের ব্যবহার আর কি শুরু করেছো দুইজন? আমার মেয়ে খুব ভালো করেই জানোস তানিশা তোদের কেমন মেয়ে, তাই দয়া করে ঝগড়া করা বন্ধ কর। সেটাই তো আম্মু, তোমার ছেলেকে বলো আনিশাকে নিয়ে মাতামাতি না করতে। মাহিন কথাটা বলে আনিশাকে নিয়ে চলে গেল। সন্ধ্যায় আতিয়া বাসে আসলো। এসে মায়ের ফ্যামিলির লোক সবাই এসেছে। মাহিন সবাইকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। মায়ের আম্মু আনিশাকে ডাকলে আনিশা মায়ের আম্মু আর রূপার কাছে গিয়ে বসলো। রূপা আনিশাকে সারা মুখে চুমু দিয়ে আদর করতে লাগলো। মাহিন আনিশাকে ডাক দিতে গিয়েও দিতে পারলো না। রাফি রূপার সামনে বসে আছে। আতিয়া সবার সাথে কিছুক্ষণ কথা বলে রুমে চলে গেল। মাহিন মায়ের আম্মুকে বিয়ের কার্ড বের করতে দেখে কিছু বলার আগে মায়ের আম্মু বলল, বেআইন আর 8 দিন পর রূপার বিয়ে, আপনারা সবাই আগামীকাল তাহলে আসেন। কথাটা বলে মায়ের আম্মু মাহিনের আম্মুর হাতে কার্ডটা দিয়ে দিল। রূপা আর রাফি একে অপরের দিকে তাকিয়ে আছে। মাহিন ওদের দিকে তাকিয়ে রাগে গজগজ করতে লাগলো। মাহিন দাঁতে দাঁত চেপে পড়ল, তা আপু বিয়েটা করে ফেলছেন? হ্যাঁ। আনিশা, তুমি রুমে যাও, আর ভাইয়া রূপা আপুর বিয়েতে তোমাকে কিন্তু যেতে হবে। তুমি তো রূপা আপুর ফ্রেন্ড ছিলে, তোমাকে তো আপুর বিয়েতে নাচতে হবে। মাহিনের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। মায়ের আম্মু অবাক হয়ে বলল, কি? রাফি রূপার ফ্রেন্ড ছিল আগে? হ্যাঁ তো। ও আচ্ছা। হ্যাঁ, আমার ফ্রেন্ডের বিয়ে তো, আমিও তো অবশ্যই নাচবো। রাফি মিষ্টি করে হেসে কথাগুলো বলল। মাহিনের রাগে সামনে থাকা গ্লাসটা হাতে নিয়ে সোজা রাফির মুখে ছুঁড়ে মারল। সবাই যেন ভেবেচাকে খেয়ে গেল। মাহিনের আম্মু রাগী লুক নিয়ে তাকিয়ে বলল, মাহিন,
এটা কি ধরনের ব্যবহার? ফালতু ছেলে কোথাকার! বড় ভাইয়ের সাথে বেয়াদবি করস? কাপুরুষকে দেখলে আমার মাথা গরম হয়ে যায়, সরি। কথাটা বলে আনিশাকে নিয়ে উপরে চলে গেল। রূপা কিছু বলতে যাবে, তখনই মায়া বলে উঠল, আম্মু কিছু মনে করো না। মাহিন, এইটা কেমন ব্যবহার করলো? বড় ভাইয়ের সাথে কেউ এমন করে? আম্মু কিছু কিছু পরিস্থিতি বড় বড় ভাই বোনদের উপরে এত রাগ ওঠে, ইচ্ছে করে দুজনে গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দাঁত ফেলে দিতে, বাট সেখানে তো মাহিন শুধু পানি দিয়েছে। মায়ের কথা শুনে সবে অবাক হয়ে গেল। রূপা মায়ের দিকে তাকিয়ে বলল, কি তাহলে তুই আমার গায়ে হাত দিবি নাকি? কেন আপু, তুমি কি কোনো ভুল করেছো নাকি? মায়ের কথা শুনে রূপা আর কিছু বলল না। মায়ের নিজেরও রাগ উঠে গেল। রাগী কণ্ঠে বলে উঠল, ভাইয়া আপনি এখানে বসে থাকবেন নাকি এখান থেকে উঠবেন? মায়া, এইটা কি ধরনের ব্যবহার? জামাই বউ কি বেয়াদব হয়ে গেছস নাকি? বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানোস না? সরি। মায়ের কথাটা বলে চলে গেল। সবার কাছে কেমন একটা খটকা লাগলো। মাহিনের আম্মু বলে উঠল, মাহিন ঠিক বলেছে, আসলে কাপুরুষকে দেখলে রাগ উঠে যায়। মাহিনের আম্মুর কথা শুনে রূপা রাফি অবাক দৃষ্টিতে তাকালো। মাহিনের আম্মু ওইদিকে পাত্তা না দিয়ে মায়ের আম্মুকে বলল, বেআইন, আপনারা রুমে যান, ফ্রেশ হয়ে আসেন, আমি আপনাদের খেতে দেই। বেআইন, এখন কোনো কিছু খেতে পারবো না, আমাদের একটু কাজ আছে, আপনাদের এখন যেতে হবে। এভাবে না খেয়ে গেলে কেমন দেখায়? হালকা কিছু তো খান, না হলে আমার অনেক খারাপ লাগবে। মাইনের আম্মুর কথা শুনে রূপা আর মায়ের আম্মু উপায় না পেয়ে রুমে চলে গেল। আর এইদিকে মাইন রাগে গজগজ করতে লাগলো। মায় আসলে মাহিন বলল, আমি জীবনে অনেক মানুষ দেখেছি, এদের মতো বেহায়া দেখি নাই। ওরা কেমন নিজেদের ভালোবাসে, গার্লফ্রেন্ডের বিয়ের কথা শুনে কিভাবে এত শান্ত থাকতে পারে। আর রূপা আপু কোন হিসাবে আমাদের বাড়িতে এসেছে, হাসি মুখে বিয়ের কার্ড দিতে পারে। আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি, আমার রাগে শরীর কাঁপছে। রূপা আপু যদি বিয়ে করে, আল্লাহর কসম আমি রাফি ভাইয়া আর রূপা আপুর সাথে আনিশার কোনো সম্পর্ক রাখতে দিব না। হ্যাঁ, রূপা আপুর বিয়ে হয়ে গেলে আনিশা আমাদের মেয়ে হয়ে যাবে। ওর উপরে আর ওদের কোনো অধিকার খাটাতে দিব না। ওই শুধু আমাদের মেয়ে আর কারো না। মাইন কথাটা বলে রাগের সামনে থাকা ফুলদানিটা ঢিল মেরে ফেলে বলল, উফ, রাগে ইচ্ছে করছে দুইজনকে মেরে ফেলতে। কেমন মানুষ, নিজের সন্তানের কথা ভেবেও তো এক হয়ে যেতে পারে। আমার নিজের বুঝে আসে না। বাদ দাও, যা ইচ্ছে করুক গা, আমাদের এত ভেবে লাভ নাই। আর আনিশাকে তুমি যতটা ভালোবাসো, ওর আব্বুর ভালোবাসার অভাব হবে না। এটা আমি ভাইয়ার সাথে লাস্টবারের মতো কথা বলবো, দেখি কি বলে। আচ্ছা শোনো, আম্মু আপু চলে যাক তারপর। না, রূপা আপুকে আর ভাইয়া ডাক দিয়ে নিয়ে আসতে পারবে। আচ্ছা ওয়েট করো, নিয়ে আসি। মায়ের কথাটা বলে চলে গেল। মাইনের দিকে আনিশা তাকিয়ে থেকে কানে হেডফোন বের করে নিয়ে পড়ল। আব্বু, আমি কি আম্মুর নিজের মেয়ে না? আনিশার কথা শুনে মাহিন চমকে গেল। আনিশার দিকে ঘুরে দেখে আনিশার চোখ বেয়ে পানি পড়ছে। আরে না আম্মু, তুমি তো আমার আর মায়ার মেয়ে। আব্বু, আমি সব শুনেছি। আম্মু তুমি ভুল শুনছো। না, আমি সব শুনেছি। রূপা আন্টি, রাফি আঙ্কেল আমার আব্বু আম্মু। আনিশার কথা শুনে মাইন কি বলবে বুঝতে পারছে না। 10 বছরের বাচ্চা মেয়েটাকে কি বলবে, কিভাবে বোঝাবে, মাইনের যেন মাথায় কাজ করছে না। মাইন উপায় না পেয়ে আনিশাকে বুকে জড়িয়ে নিয়ে নিজের চোখের পানি ধরে রাখতে পারলো না। মাইন আনিশার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আনিশা কান্না করতে লাগলো। মাহিন বলল, আনিশা, আমি আর মায়া তোমার আব্বু আম্মু। তুমি কি আমাদের আম্মু আব্বু হিসেবে মেনে নিতে চাও না? কিন্তু আপনারা তো আমার আব্বু আম্মু না। এভাবে বলো না, তোমার আম্মু এটা শুনতে পেলে অনেক কষ্ট পাবে। আনিশা, তুমি কি চাও তোমার আম্মু কষ্ট পাক? না। তাহলে আমাকে প্রমিস করো, তুমি যেসব কিছু জেনে গেছো এইটা যেন কেউ জানতে না পারে। তুমি নিশ্চয়ই চাইবে না তোমার আব্বু আম্মু বা তোমার আম্মু কষ্ট পাক? না, আমি প্রমিস করছি, আমি কাউকে বলবো না। গুড, বাট আনিশা, আমি কিন্তু তোমার আব্বু হই। চাচুরা তো বাপের মতো হয়, তাই না? তুমি আর কোনোদিন বলবে না আমরা তোমার আব্বু আম্মু না। আচ্ছা। মাহিন আনিশাকে বোঝাতে লাগলো অনেক কিছু। আনিশা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেল। আনিশাকে বুকে শুয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিতে লাগলো। রূপা রুমে এসেছে। দেখে মাহিনের চোখের কোণায় পানি জমে আছে। রূপা, রাফি, মায়া রুমের ভিতর ঢুকে পড়লো। মাহিন আনিশাকে বালিশে শুয়ে দিয়েই পড়লো, মায়া, দরজাটা লাগিয়ে দাও তো। কেন,
কি বলবে বলো? মায়া লাগিয়ে দাও, তারপর বলছি। মায়ের দরজা লাগিয়ে দিল। মাহিন রাফি আর রূপার দিকে তাকিয়ে বলল, রূপা আপু, তুমি কি সত্যি বিয়েটা করবে? হ্যাঁ, এটাই জিজ্ঞেস করার জন্য এখানে ডেকে নিয়ে এসেছো? রাফি ভাইয়াকে আর ভালোবাসো না? না। বা সোজা না ভাবনা চিন্তা করার কোনো সময় হলো না? মাহিন, আমাদের বিয়ে নাক না গলালে খুশি হব। মাহিনের রাগ উঠে গেল। মাহিন রাগী লুক নিয়ে তাকিয়ে বলল, তোদের বিষয় নাক গলাতে আমার বয়ে গেছে। আনিশা যদি না হতো আমি এইসব বিষয়ে কখনো নাক গলাতাম না। আচ্ছা, তোরা যদি একে অপরকে ভালো না বাসোস তাহলে বাচ্চা নিয়েছিস কেন? এত ঘনিষ্ঠ কেন হইছিস? তোরা দুইজন আলাদা, ভালো কথা। ওই মেয়েটার কি দোষ? কেন ওর উপরে সব দোষ চাপালি? আবার ওই পিচি মেয়েটার কি দোষ ছিল? কেন ওর বাবা মা বাদ দিয়ে অন্য কারো কাছে বড় হইল? তোদের মতো কিছু মানুষের জন্য রাস্তাঘাটে বাচ্চা কুড়িয়ে পাওয়া যায়, শুধুমাত্র তোদের মতো মানুষদের জন্য। যেখানে বাচ্চার পরিচয় দিতে পারবি না সেখানে কেন জন্ম দিলি? মাহিনের কথা শুনে রাফি রেগে গেল। রূপা মাথা নিচু করে বলল, মাহিন, অনিশা কখন পেটে এসেছে আমি বুঝতেও পারি নাই। আর আমরা আগে একে অপরকে অনেক ভালোবাসতাম, কিন্তু এখন একে অপরের সেই আগের মতো হতে পারবো না। আমরা এখন জাস্ট বন্ধু, এর বাইরে কোনো সম্পর্ক রাখতে পারবো না। কেন পারস না? নিজের মেয়ের কথা ভেবেও তো তোরা এক হতে পারস। এটাই সম্ভব না। সবার সামনে অভিনয় করতে পারবো না। এমনিতে অভিনয় করতে করতে ক্লান্ত আর না। আর অনিশার সব দায়িত্ব আমি নেব। এই নাকি কিভাবে টাকা পয়সা দিবি তোরা? মাহিন, রূপার সাথে ভদ্রভাবে কথা বল। রাগ তোর ভদ্রতা। তোদের মুখ দেখলে রাগ উঠে যাচ্ছে। তোর কোন দিক দিয়ে ভদ্র? যত সব ফালতু। মাহিন, চুপ করবি? আমাদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবি না। শোন, সবসময় সব পরিস্থিতি এক থাকে না। রাতুল ভাইকে ভালোবাসে এখন, তাই আমিও চাই না রূপা নিজের ভালোবাসাকে না পেয়ে কষ্ট পাক। আর আনিশা তো জানিয়ে মায়া ওর আম্মু, আমি মনে করি আমাদের থেকে ওদের দুজনের কাছে ওই অনেক ভালো থাকবে। আমরা দুজনই ওর যোগ্য বাবা মা কখনই হতে পারবো না। কি সুন্দর কথা! যোগা বাবা মা হতে পারবে না, আবার কি ভালো মানুষ ভালো মানুষের ভালোবাসার মানুষের ভালোবাসার কাছে তুলে দিবে? বাহ, এই তো দেখি হিরো এসেছে। মাহিন, তুমি রাফির সাথে এমন ব্যবহার করতে পারো না। বাহ, কি টান! এত নাটক করবেন না তো। আমার ভাই, আমি যা ইচ্ছে বলবো, এতে আপনার কি? আর আপনি তো আমার ভাইকে ভালোই বাসেন না, তাহলে কেন এত টান লাগে? মাহিন, চুপ করবি তুই? বেশি কথা বলিস না। কিসের বেশি কথা বলছে? ঠিকই তো বলছে, দুজনের এত টান লাগে কেন? মায়া, তুই বেয়াদবি করিস না। চুপ করো তো আপু, তোমাদের এসব ন্যাকামি অসহ্য লাগছে। দূর, মাহিন, ওদের সাথে আর কথা বলো না। এই যাও তোমরা, তোমাদের মাঝে অন্য কথা ভাবার সময় নাই। এই যাও তোমরা, তোমাদের মাঝে অন্য কথা ভাবার সময় নাই। নিজেদের সুখের কথা ভাবা ছাড়া কোনো কিছু ভাবতে পারো না। এমন মানুষ তোমরা, নিজেদের সুখের কথা ভেবে ওই নিষ্পাপ মেয়েটাকে এই সমাজে জারজ সন্তান প্রমাণ করে দিচ্ছ। আসলে তোমাদের কি বলবো, যাও যাও। মায়ের মুখ থেকে জারক সন্তান শুনে রূপা রাফি একে অপরের দিকে তাকালো। রাফি কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। রূপাও দৌড়ে নিচে গেল। মায়া খাটের উপরে বসে থেকে আনিশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কান্না করতে লাগলো। মাইন সোফায় বসে বলতে লাগলো, আল্লাহ, এই ছোট মেয়েটার সাথে এমন কেন হলো? এই নিষ্পাপ মেয়েটার কি ক্ষতি করছে? জানোয়ার গোলা নিজের সুখের কথা চিন্তা করলো, একবার এই মেয়েটার কথা ভাবলো না। মাহিন কথাগুলো বলে ভেঙে পড়ল। মায়া মাহিন দুজন একে অপরকে সান্ত্বনা দিতে লাগলো। 8 দিন পর, আব্বু আম্মুর বর এসেছে, দেখতে যাবে না? এখানে চুপচাপ বসে আছেন কেন? রাফি রুমে এসে বসে আছে। হঠাৎ করে এই কথা শুনে রাফি চমকে গিয়ে আনিশার দিকে তাকিয়ে বলল, আনিশা আমাকে তুমি করে বলে? আনিশা ঢোক গিলে কিছু বলতে যাবে, তখনই মাহিন আনিশাকে ডাক দেয়। আনিশা দৌড়ে পালিয়ে যায়। রাফির কানে আনিশার মুখে আব্বুর ডাক ভাসতে লাগলো। আনিশা মাহিনের কাছে গিয়ে বলল, আব্বু, একটা ভুল করে ফেলছি। কি ভুল আম্মু? আব্বু, আমি ভুল করে রাফি আঙ্কেলকে আব্বু বলে ফেলছি। আব্বু, আমি তো আপনাকে প্রমিস করেছিলাম, এখন কি হবে? আল্লাহ আমাকে ক্ষমা করবেন। এই প্রমিস করে কথা রাখতে পারি নাই। আব্বু, আপনিও আমাকে ক্ষমা করে দেন। আসলে আমার না ওনাদের আঙ্কেল আন্টি বলতে মন চাইছে না, আব্বু আম্মু বলে মন চাই। আম্মু, সমস্যা নেই। আব্বু, আমি একবার আম্মুর সাথে কথা বলতে চাই। আম্মু তো বউ সেজেছে, আমি একটু দেখে আসি। আচ্ছা যাও। আর তোমার মায়া আম্মুকে বলো আব্বু তাকে ডাকছে।
আনিশা দৌড়ে রূপার রুমে গিয়ে দেখে সবাই রূপাকে বউ সাজিয়ে দিয়েছে। আনিশাকে দেখে রূপা কাছে ডাকলে আনিশার মন কেন জানি খারাপ হয়ে গেল। আনিশা মায়েকে বলল, আম্মু আব্বু তোমাকে ডাকে। মায়ের সাথে সাথে চলে গেল। আনিশা সবাইকে বলল, আপনারা কি একটু বাইরে যেতে পারবেন? আমি একটু রূপা আন্টির সাথে কথা বলবো। আনিশার কথা শুনে সবাই হাসতে লাগলো। রূপা অবাক হয়ে গেল। রূপা সবাইকে চলে যেতে ইশারা করলো। সবাই চলে গেল। আনিশা হাসি মুখে রূপার কাছে গিয়ে রূপার হাত ধরে পড়ল, আম্মু তোমাকে না বউ সাজে অনেক সুন্দর লাগছে। আম্মু বলে ডাকলাম জন্য আম্মু রাগ করো না। আব্বু আজকে অনুমতি দিয়েছে, তাই তোমার সাথে লাস্ট বারের মতো কথা বলতে আসলাম। আনিশার মুখ থেকে আম্মু ডাক শুনে রূপার বুকের ভিতরটা তোলপাড় শুরু হয়ে গেল। রূপার চোখ পেয়ে পানি পড়তে লাগলো। রূপা আনিশার গালে হাত বুলিয়ে দিয়ে সারা মুখে চুমু দিয়ে বলল, আম্মু তুমি জানো আমি তোমার আম্মু হই? হ্যাঁ আমি জানি তুমি আমার আম্মু আর রাফি আঙ্কেল আমার আব্বু, কিন্তু এসব কাউকে বলা যাবে না, তাহলে তোমরা কষ্ট পাবে। আমি তো বড় হয়ে গেছি, আমি কাউকে কষ্ট দিতে চাই না, বিশ্বাস করো। বাট আজকে আমার কেন জানি খুব আম্মু ডাকতে ইচ্ছে করছে, তাই আর কি। আমাকে ক্ষমা করে দিও আম্মু। রূপা কিছু বলতে যাবে, সাথে সাথে আনিশা দৌড়ে পালিয়ে গেল। রূপা হুড়হুড় করে কেঁদে দিল। কিছুক্ষণ পর রাফি রূপার রুমে আসলো। রূপা রাফিকে শক্ত করে জড়িয়ে ধরে পড়ল, রাফি আমি আর বিয়ে করতে চাই না, আমি আমার সন্তান তোমাকে নিয়ে সুখে থাকতে চাই। রাফি বিশ্বাস করো, রাতুলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তোমাকে যে পিকগুলো দিয়েছে সব এডিট করা পিক। আজও তোমাকে ভালোবাসি। আমাকে ওই অনেক ব্ল্যাকমেল করছে। আমাকে বলেছে আমি যদি ওকে বিয়ে না করি তাহলে ওই তোমার অনেক বড় ক্ষতি করবে, সাথে আমার ওই ছবিগুলো ভাইরাল করে দিবে, আমাদের সন্তানেরও ক্ষতি করবে। তাই আমি বাধ্য হয়ে সেদিন তোমাকে অপমান করেছিলাম। রূপা কথাগুলো বলে অঝরে কান্না করতে লাগলো। রাফির আগে শরীর কাঁপতে লাগলো। তখনই রুমে মায়ের আম্মু চলে আসে। এসব শুনে অবাক হয়ে যায়। কিছু না বলে মায়ের আম্মু চলে গেল। রূপাকে রাফি সামলিয়ে পড়ল, রূপা তুমি থাকো, আমি আসছি। রাফি রূপার রুম থেকে বের হয়ে সোজা মায়ের রুমে গেল। মাহিনকে বলল, কিসের সাহায্য? মাহিন আমার কাছে সাহায্য লাগবে। এই বিয়েটা কোনোভাবে রাতুলকে করতে দিব না। আমার রূপাকে আমি বিয়ে করব, যেভাবেই হোক রাতুলকে ছাড়াতে হবে। রাফির কথা শুনে মাহিন মায়া অবাক হয়ে গেল। মাহিন খুশি হয়ে বলল, এটা নিয়ে চিন্তা করো না, আমার কাছে একটা প্ল্যান আছে। মাহিন রাফি মায়াকে সবকিছু বুঝিয়ে দিল। মাহিনের কথা মতো কাজে লেগে গেল। রূপাকে বউ সাজিয়ে নিয়ে গেল। রূপার পাশে বর মাস্ক পরে আসে। সবে হাসাহাসি করছে। বরকে মাস্ক খুলতে বলল। মায়া বলে উঠল, আমার দুলাভাইয়ের লজ্জা বেশি, তাই মাস্ক খুলতে পারবে না। রূপা আনমনে মায়ের দিকে তাকালো। মায়া চোখ টিপ দিলে রূপা অবাক হয়ে গেল। মায়ের আম্মু হঠাৎ করে এসে পড়ল, দুঃখিত, সবাই আমাকে মাফ করবেন। এই বিয়ে হবে না। আমার মেয়েকে আমি এখন বিয়ে দিতে চাচ্ছি না। মায়ের আম্মুর কথা শুনে চারিদিকে হইচই পড়ে গেল। রাতুলের আব্বু রেগে গেল। মায়ের আম্মু বলল, মিস্টার চৌধুরী, মুখ সামলিয়ে কথা বলবেন। আপনার ছেলের মতো বজ্জাত ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। আপনার ছেলে তো বিবাহিত, আবার আমার মেয়েকে কিভাবে বিয়ে করতে আসলো? এই মেয়ে, এদিকে আসো। মাইন রাতুলকে আর একটা মেয়েকে নিয়ে আসলে সবে অবাক হয়ে যায়। রাতুলকে সব সত্যি বলতে বলে। রাতুল সবার সামনে কিছু স্বীকার করতে থাকে। রাতুলের আব্বু রেগে রাতুলকে মারতে লাগলো। তারপর মানুষজন নিয়ে চলে গেল। এখন প্রশ্ন, রূপার পাশে বর হিসাবে কে দাঁড়িয়ে আছে? তুলি দৌড়ে গিয়ে মাস্ক খুলে ফেল। রাফিকে দেখে সবে অবাক হয়ে যায়। ভাইয়া আপনি এখানে? দুঃখিত আম্মু আব্বু, রেগে যেও না। আম্মু আব্বু, আমি রূপাকে ভালোবাসি, আর আমি আমার ভালোবাসার মানুষকে অন্য কারো হাতে তুলে দিতে পারি না। তাই আমি রাতুলকে অজ্ঞান করে ওর ড্রেস পরে বিয়ে করতে এসেছি। রাফি, ওই সব কথা পরে হবে। সাহেব, আপনি বিয়ে পড়ান। আর বেআইন আপনারা আমার সাথে আসেন। আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। মাহিনের আম্মু আব্বু চারজন মিলে একটা রুমে যায়। মায়ের আম্মু বলল, বেআই আপনাদের অনুমতি না নিয়ে বিয়ে পড়াতে বলছি, কারণ ওদের বিয়ে না দিয়ে উপায় নেই। ওরা এমন কাজ করেছে, রাগে সারা শরীর কাঁপছে, ইচ্ছে করছে দুজনকেই খুন করে ফেলি। মানে কি করেছে? আম্মু আব্বু, তোমাদের কিভাবে যে বলবো। আম্মু আব্বু, আনিশা মায়ের সন্তান না?
কি? হ্যাঁ, আনিশা ভাইয়া আর রূপা আপুর সন্তান। মাইনের কথা শুনে অবাক হয়ে গেল। মাইন প্রথম থেকে সবকিছু খুলে বলল। মাইনের আম্মু আপু অবাক হয়ে গেল। মাইনের আম্মু বলল, ছি, ওদের জন্য এই বাচ্চা মেয়েটাকে কত কি সহ্য করতে হয়েছে। ওদের উপর এত রাগ হচ্ছে না। তাই তো বলি, মায়া এত ভালো একটা মেয়ে, আর সেদিন কিভাবে এমন একটা কাজ করতে পারে আমি শুধু জানতাম, কিন্তু ওরা এত বড় সত্যি এভাবে গোপন করতে পারলো। আর আপনি সব কিছু জেনেও আমাদের বললেন না। আপু, আম্মু উনি কিছুই জানতো না। আমি, আতি আপু জানতো শুধু। আর আন্টি তো জানছে 1 ঘন্টা আগে। আমার কাছে এসেছে, আমাকে জেরা করলে আমি পরে সব সত্যি বলে দিই। তারপর রাতুলের বিরুদ্ধে প্রমাণ খুঁজে ওর বউকে নিয়ে এসেছে, ওকে মারধর করে সরিয়ে দিলাম। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কিন্তু আমি ওদের ছাড়বো না। আচ্ছা, পরে দেখা যাবে, আগে চলো। মাইন আর সবাই রুম থেকে বাইরে চলে গেল। রাফি রূপার বিয়ে পড়ানো শুরু করে দেয়। বিয়ে পড়ানো শেষ হইলে আনিশা দৌড়ে গিয়ে রূপা রাফিকে জড়িয়ে ধরে। রাফি আনিশাকে কোলে তুলে নিয়ে 11টার দিকে রূপাকে নিয়ে বাড়িতে চলে আসে। দুজন সিঁড়ি বেয়ে উপরে যেতে নিবে, তখনই মাহিনের আম্মু বলল, দাঁড়াও, এক পাও তোমরা এগিয়ে যাবে না। মাহিনের আম্মু দুজনের গালে থাপ্পড় দিতে যাবে, বারবার মাহিন ওর আম্মুকে ধরে ফেলে। আম্মু, প্লিজ প্লিজ শান্ত হও। ওরা তো নিজেদের ভুল বুঝতে পারছে। উদয় বিয়ের দিকে থাপ্পড় গিফট দিও না। ওদের দেখলেই রাগ হচ্ছে। ছোট, ওই মেয়েটা দোষী বানিয়ে কিভাবে চুপচাপ থাকতে পারে? আমাদের কি একবারও বলতে পারতো না? এসেই বলে, আব্বু আমার একটা মেয়েকে পছন্দ, আমি তাকে বিয়ে করতে চাই। এভাবে বললে রাজি হবে? ফালতু ছেলে। আমাদের বিষয়টা খুলে বললে কি আমরা মেনে নিই? রাফি রূপা দুইজন মাহিনের আম্মুর কাছে ক্ষমা চাইলো আর মায়ের কাছে। তারপর দুজনকে নিয়ে মাহিন বাসর ঘরে রেখে আসলো। আনিশা আতিয়ার সাথে ঘুমাতে চলে যায়। মাহিনের মায়া রুমে চলে গেল। মাহিন মায়াকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বলল, জান চলো না, আমরাও একটা বাবু নেওয়ার ব্যবস্থা করি। মাহিনের কথা শুনে মায়ের লজ্জা পেয়ে গেল। মাহিন মায়াকে লজ্জা পেতে দেখে কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ল।